হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে 2023-24 সেশনে সিকিউরওয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফিজিক্সে টোটাল হচ্ছে 25টি হচ্ছে এমসিকিউ এসেছিল। তো সেই 25টি এমসিকিউ প্রত্যেকটির মার্কস ছিল হচ্ছে 1.5 মার্কস করে। তো এগুলোকে কীভাবে সলভ করা যায়, চলো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করি। তো আমার কাছে প্রথম যে প্রশ্নটা আমি এখানে রেখেছি সেটিতে বলা আছে যে পি সমান 3i মাইনাস 2j প্লাস 7k এবং কিউ ভেক্টর সমান 5i প্লাস 6j মাইনাস 3k একটি সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সামান্তরিকের যদি দুইটি কর্ণ দেয়া থাকে তো সেখান থেকে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যাবে, আগে আমরা বুঝি যে তার সূত্রটা কি। তো চিন্তা করো, এটা যদি একটা সামান্তরিক হয়, একটা সামান্তরিক ধরি হচ্ছে এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। আমাকে বের করতে বলা হয়েছে যে এটার ক্ষেত্রফল কত। তো সাধারণত তোমাদের বইয়ে যেই সূত্রটি দেয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, সেটি হচ্ছে দুইটি যদি বাহু দেয়া থাকে তাহলে কীভাবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা, যে দুইটি বাহু দেয়া থাকলে তাদের ক্রস গুণফলের যে মানটা পাওয়া যায় সেটিই হচ্ছে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের মান। তো এখানে যেহেতু কর্ণ দেয়া আছে, তো কর্ণ থেকে কিভাবে আমরা বের করতে পারবো, চলো সেখান থেকে আগে সূত্রটা একটু জেনারেট করে নিই। প্রথম যেটা জিনিস বুঝতে হবে যে আমরা যে এখানে যে সামান্তরিকটা ড্র করলাম, এই সামান্তরিকটির একটা ধর্ম আছে। সেই ধর্মটা কি, যে আমরা যদি এই সামান্তরিকের কর্ণগুলোকে এভাবে আঁকার পর তারা যেই বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুটাতে যেটা হয় সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই সামান্তরিকের এই পার্টটুকু আর এই পার্টটুকু পরস্পর সমান, আবার এতটুকু আর এতটুকু এই দুটো কিন্তু পরস্পর সমান। তার মানে এই সামান্তরিকের এই কর্ণটা আর এই কর্ণটা উভয়ই হচ্ছে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবং এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় পাওয়া যায়, সেটা কি, সেটি হচ্ছে এইখানে সামান্তরিকের কর্ণ সমদ্বিখণ্ডিত হওয়ার কারণে টোটাল কিন্তু তোমার 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই টোটাল যে 4টা ত্রিভুজ উৎপন্ন হলো প্রত্যেকের ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান। এগুলো হচ্ছে 9-10 ছিল তোমাদের এইসব বিষয়গুলো, যে ক্ষেত্রফল সমান হয়। তো আমি এক কাজ করব, আমার কাছে যেহেতু বলা আছে যে এইটা হচ্ছে একটা কর্ণ যেটাকে পি নামে নামকরণ করা, ধরলাম পি, এবং এটা হচ্ছে আরেকটা কর্ণ, ধরলাম এটাকে হচ্ছে কিউ নামে নামকরণ করা। আমি যদি কোনোভাবে এতটুক ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাকে জাস্ট 4 দ্বারা গুণ করলেই কিন্তু টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। কারণ কি, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে পরস্পর সমান। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমন করে বের করা যায় সেটা আগে দেখি। আমরা ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যেই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে চাবো তার যে কোনো দুইটা বাহুকে নিয়ে তাকে যদি আমি হচ্ছে ক্রস গুণ করি, ক্রস গুণ করে তার মানটাকে যদি হাফ করে দিই, তাহলে সেটাই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। বাট এখানে আমার যে সূত্রটি আসবে, এখানে এই সূত্রটা আসবে না, একটু চেঞ্জ আসবে। কারণটা কি, এই সম্পূর্ণটা হচ্ছে তোমার পি ভেক্টর। তাহলে তার অর্ধেক যে ভেক্টরটা এখান থেকে শুরু করে এতটুক যে বাহুটি সেটা কি হবে, p/2 ভেক্টর অবশ্যই। এবং এতটুক যে বাহুটি, এটা সম্পূর্ণটা যেহেতু কিউ, তার মানে এতটুক যে বাহু সেটা হবে q/2। তাহলে আমি যদি এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি p/2 ক্রস q/2। এই যে দুটো ভেক্টর, একে যদি আমি মান বের করি ক্রস গুণ করার পরে, তারপর যদি হাফ করে দিই, তাহলে যেই ক্ষেত্রফলটা বের হবে সেটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবং আমি যদি টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, এটাকে আমি আপাতত এইভাবে চিহ্ন দিয়ে দিচ্ছি। সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি, এই যে সূত্রটা আসলো ত্রিভুজের ক্ষেত্রফলটা, একে জাস্ট তুমি 4 দিয়ে গুণ করে দিবা। তাহলে 4 ইন্টু হাফ ইন্টু এখানে হচ্ছে p/2 ক্রস q/2 গুণ। তুমি চাইলে হচ্ছে এই 2 আর 2 এ 4 এর সাথে কেটে দিতে পারো। তাহলে শুধুমাত্র থাকছে হাফ পি ক্রস কিউ। এটা কার সূত্র? এটা কিন্তু এখন সামান্তরিকের, ত্রিভুজের না কিন্তু। সূত্রটা দেখে অনেকটা পরিচিত মনে হচ্ছে, বাট এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। কখন? যখন হচ্ছে কর্ণ দেয়া থাকবে তখন। আর কর্ণ যদি দেয়া না থেকে যদি বাহু দেয়া থাকতো, সন্নিহিত বাহু, তাহলে হাফটা হতো না। তো এটাই হচ্ছে পার্থক্য, যে কর্ণ দেয়া থাকলে হচ্ছে হাফ সামনে আসে একটা, আর যদি বাহু দেয়া থাকে তাহলে হাফটা হবে না। তো এইটাই হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তো এইটাকে আমরা ইউজ করে এই ম্যাথটা করব।
টোটাল 5টা অপশন দেওয়া আছে। তো চলো কোনটা অপশন হবে আনসার সেটা আমরা ক্রস গুণফল করে বের করি। তো ক্রস গুণফল করার নিয়ম কি আমরা জানি, সেটা হচ্ছে হাফ দিলাম এখানে প্রথমে, যেহেতু পি ক্রস কিউ তার মানে পি এর সহগটা আগে বসবে, প্রথমে আই জে কে। এখানে আই জে কে এর সহগগুলো কী কী ছিল, 3 - 2 7, এটা হচ্ছে পি এর সহগ। দেন হচ্ছে কিউ এর সহগ 5 6 - 3। দেন এটাকে হচ্ছে মান বের করতে হবে, এই জন্য একটা মডুলাস চিহ্ন দিয়ে দিলাম। তো কত আসে দেখি এখানে, এটা হচ্ছে আই যদি আমি কমন নিই তাহলে আসবে হচ্ছে 3 2 6 -42 - জে -9 -35 প্লাস কে, তাহলে আসবে 18 প্লাস 10। এই সম্পূর্ণটার হচ্ছে মডুলাসের ভিতরে থাকবে, এটা কিন্তু মডুলাস চিহ্ন, নির্ণায়ক চিহ্ন না। কত আসছে দেখি এখানে, 6 - 42 এর মান হচ্ছে 36, আই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 44 জে প্লাস 28 কে। একে এখন মডুলাস করতে হবে। মডুলাস করা যায় কীভাবে, রুট দিতে হবে, মান বের করার নিয়ম আর কি, যেটা ভেক্টরের রুট চিহ্ন দিয়ে সবগুলো সহগকে স্কোয়ার করে যোগ, -36 স্কোয়ার 44 স্কোয়ার 28 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেট যদি করি দেখি আনসার কত আসে। আমার আনসার এসেছে 31.68। এটাই হচ্ছে আনসার, তার মানে অপশন হবে সি। এটা হচ্ছে 31.68। তো আশা করি বোঝা গেছে। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, শুধুমাত্র ক্রস গুণফল করতে পারলেই হয়ে যাবে, বাট তোমাকে বুঝতে হবে সূত্রটা কি। নেক্সট প্রশ্ন, সেকেন্ড যে প্রশ্নটা সেটাতে কি বলা আছে দেখি। 450 গ্রাম ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচে থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভেতরেই থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করো। ঘটনাটা এরকম যে ধরলাম যে কোথাও থেকে একটা ঝোলা আছে, একটা বস্তুকে ঝুলিয়ে রাখা আছে, এটা হচ্ছে সেই বস্তুটি যাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার ভর দেওয়া আছে প্রশ্নে। এটাকে আমরা M1 নাম দিতে পারি, 450 গ্রাম, এবং এ স্থির অবস্থায় ছিল। আমি করলাম কি, নিচে থেকে একটা বুলেটকে এখান থেকে ছুঁড়ে মারলাম এই বস্তুর উপরে একটা বেগে। এর বেগটা কত, এর বেগ আগে থেকে কত এখানে বলা নাই, আমি 0 ধরে নিচ্ছি কারণ স্থির ধরে নিচ্ছি, এটা হচ্ছে 0। এবং এটা হচ্ছে বুলেট, বুলেটের একটা নিজস্ব ভর আছে, সেই ভরটা প্রশ্নে বলা আছে 50 গ্রাম। এবং এর যে বেগটা u2, সেই বেগটা দেয়া নাই, সেটাই আমাকে বের করতে হবে u2 সমান কত। এবং এই বেগে যখন একে সে আঘাত করে ফাইনালি কি হয়, এই বুলেটটা কিন্তু এর গায়ে আটকে যায় এবং এই বুলেট এবং এই বস্তু দুটি মিলেই কিন্তু উপরের দিকে ওঠা শুরু করে, খাড়া উপরের দিকে ওঠা শুরু করে এবং বস্তুটি এবং বুলেটটি মিলে ধরলাম যে আমি ফাইনালি এই পজিশনে আসি, ভিতরে বুলেটটা কিন্তু রয়ে গেছে, তো বস্তুটাও আছে বুলেটটাও আছে। এই যে উচ্চতাটা, সে কতটুকু উচ্চতা উঠে এই দুইটার প্রভাবে, সেই উচ্চতাটা দেওয়া আছে প্রশ্নে 1.8 মিটার। এখন এখানে যখন উঠে গেছে তাহলে এর টোটাল ভর কত, এর টোটাল ভর কিন্তু এখন M1 প্লাস M2, যেটা হচ্ছে এই দুটার যোগফল। এবং সর্বোচ্চ উচ্চতায় উঠে গেলে আমরা কি জানি, এই পজিশনে তার বেগটা 0 হয়ে যাবে, শেষ বেগ 0। তাহলে যখনই একে এই স্থির বস্তুটাকে বুলেটটি আঘাত করলো, সে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হয়েছে, ইউ ধরলাম আমি, ইউ বেগ প্রাপ্ত হলো, যেই বেগের কারণে কিন্তু দুজনে উপরে ওঠা শুরু করলো, উঠে 1.8 মিটার উচ্চতায় উঠে থেমে গেল। আমাকে প্রথমে বের করতে হবে যে এই বুলেটটা যখন একে আঘাত করলো, আঘাতের পরে তাদের মিলিত বেগটা কত, যার কারণে সে উপরের দিকে উঠলো। এই যদি ইউটা বের করতে পারি, আমি ইউটাও কিন্তু ইজিলি বের করতে পারবো। তো ইউটা বের করবো কীভাবে, তার জন্য এই সর্বোচ্চ উচ্চতার যে কনসেপ্টটা আছে সেটা দিয়েই ইউজ করা যায়। আমরা কি জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। একটা বস্তু যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করা যায়, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, যেটা অবশ্যই 0, কারণ যেহেতু সর্বোচ্চ উচ্চতায় সে উঠে গেছে একদম 1.8 মিটার, তখন অবশ্যই এখানে তার বেগ 0 হয়ে গেছে, এর পর সে উঠতে পারছে না। তো এই অবস্থায় বেগ 0 এবং সব কিছুর ভ্যালু দেওয়া, আমি ইউ কিন্তু চাইলেই বের করতে পারি। ইউ সমান কী বের হচ্ছে, √2g
মানে 9.8 ইন্টু হচ্ছে এইচ হচ্ছে 1.8। তো এটা যদি আমি এখন ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে বের হচ্ছে, আচ্ছা একটু ভুল করেছি, এখানে প্রশ্নে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা কি জি এর মান তোমাকে 10 ধরতে বলা হয়েছে। তো যেহেতু জি এর মান প্রশ্নে দেওয়াই আছে, আমাকে অন্য কিছু ধরা যাবে না আসলে, জি এর মান 9.8 না বসিয়ে 10 বসাতে হবে। তো এখানে আসে ইউ এর ভ্যালু কত, 6 আসে, 6 মিটার পার সেকেন্ড। তো ইউ এর ভ্যালু পেয়ে গেলাম আমি। ইউটা কি আসলে, ইউটা হচ্ছে এই দুইজন মিলিত হওয়ার পরে যে বেগে ওঠা শুরু করেছে সেটা। এখন যেহেতু তুমি মিলিত বেগ পেয়ে গেছো, এখন তুমি আদি বেগটা বের করতে পারবে ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি ছিল সেটা থেকে, যে এই বস্তুটির আদি ভরবেগ কত, m1u1, পরের এই বস্তুটির আদি ভরবেগ কত, m2u2, এবং ফাইনালি তারা হচ্ছে বুলেটটা যখন একে আঘাত করে দুইটা মিলিত হয়ে গেছে, তো তাদের মিলিত ভর হচ্ছে m1 প্লাস m2, এবং এই দুইটা বস্তু মিলে উপরের দিকে ওঠা শুরু করে ইউ বেগে। তাহলে এটি হচ্ছে মিলিত বেগ, যেটা আমরা একটু আগে বের করলাম। সব কিছু এখানে বসিয়ে দাও। m1 হচ্ছে 450, তুমি চাইলে গ্রামে রাখতে পারো, কেজিতেও নিতে পারো, গ্রামে রাখলেও কিন্তু সমস্যা হবে না, কারণ আলটিমেটলি দুই পাশেই গ্রাম আছে, তো গ্রাম গ্রাম কেটে যাবে। তুমি যদি কেজিতে নাও তবুও কোনো সমস্যা হবে না। তো m1u1 মান তো 0, তো আলটিমেটলি 0 আসবে। m2 কত, 50 ইন্টু ইউ2 আমি বের করতে ইচ্ছুক। দেন হচ্ছে m1 প্লাস m2, m1 মানে 450 প্লাস 50 মানে 500 আসবে, লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বাট যখন তুমি ক্যালকুলেট করবে এত ডিটেলস একবারে করার দরকার নাই, যেহেতু এটা অবজেক্টিভ আসলে। এমসিকিউতে কিন্তু তোমাকে লিখিত দিক দেখায় জাহির করার দরকার নাই, যত শর্টেস্ট পসিবল টাইমে কম ক্যালকুলেশনে আনসারটি করতে পারো তত বেটার। তাতে হচ্ছে লেখার দরকার নেই, এখানে ডিরেক্ট তুমি 50 ইন্টু ইউ ইকুয়ালস টু হচ্ছে 500 ইন্টু ইউ, এটা লিখবেই হচ্ছে যেখানে যেটা বের হয় সেটা। আচ্ছা ইউ এর ভ্যালু তো আমরা জানি, তো বসিয়ে দিই। তো এখান থেকে ইউ টু এর ভ্যালু আসছে আমার, এসেছে 60 মিটার পার সেকেন্ড। তো এটাই হবে তোমার আনসার, যেটা হচ্ছে অপশন সি, 60 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে গুলির বেগ। চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। 1 মিটার লম্বা একটি সুতার এক প্রান্ত একটি স্ট্যান্ডে আটকানো আছে, অপর প্রান্ত 100 গ্রামের একটি ভর ঝুলানো আছে। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্তের লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করে। ভরটির রৈখিক বেগ নির্ণয় করো। জিনিসটা এরকম যে একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের একটা মাথায় তুমি বস্তু লাগিয়েছ সুতা দিয়ে, এবং সেই সুতা দিয়ে এই বস্তুটিকে লাগিয়ে তুমি হচ্ছে এই স্ট্যান্ডের চারপাশে হচ্ছে এভাবে ঘোরাচ্ছ, এভাবে। এটা হচ্ছে সেই স্ট্যান্ডটা ধরলাম আমি। তো এই যে ঘোরাচ্ছ এর জন্য ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1 মিটার। নেক্সট হচ্ছে এই বস্তুটির ভর হচ্ছে 100 গ্রাম, এবং এটা প্রতিবারই যত বেগে ঘুরছে অক্ষের লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করে। কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে এতবার ঘুরে, তার মানে কি টাইম যখন 1 সেকেন্ড, তার যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা হচ্ছে 2/π বার। তো আমরা ঘূর্ণন থেকে কিন্তু ওমেগা বের করতে পারি, যে তার ঘূর্ণন যে গতিবেগটা সেটা কত, সেটা কি ছিল 2πn/t। তো সেটা কিন্তু আমরা ইউজ করে ওমেগার ভ্যালুটা বের করতে পারি। ওমেগার ভ্যালুটা কত আসে তাহলে দেখি, 2πn, এন মানে হচ্ছে 2/π, টি কত, টি মানে তো 1 সেকেন্ড, সো এখানে 1 বসাতে পারো, এই পাই পাই কেটে যাবে, আসবে হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। তো তুমি প্রথমত বের করে নিলে যে এটা কত কৌণিক বেগে ঘুরছে। কৌণিক বেগ যদি বের করতে পারো তাহলে রৈখিক বেগ ইজিলি বের করতে পারবা, কারণ রৈখিক বেগ বের করার জন্য আমাদের সিম্পল যে সূত্রটা ছিল সেটা কি, ভি সমান ওমেগা আর, অর্থাৎ এর বেগ কত হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে এ কত ব্যাসার্ধে ঘুরছে। আচ্ছা আচ্ছা, আমি চিত্রটা আঁকতে একটু ভুল করেছি আসলে, চিত্রটা এরকম হবে না যেটা প্রশ্নে বলা আছে, যেহেতু লম্ব অক্ষের সাপেক্ষে চারপাশে ঘুরছে বলা হচ্ছে, তাহলে এটা আসলে এই সাইডে হওয়া উচিত। এটা হচ্ছে স্ট্যান্ডটা, এটা হচ্ছে তোমার সুতা, তো সুতার চারপাশে এভাবে ঘুরবে বলা হবে। এটা হচ্ছে তোমার 1 মিটার, ঠিক আছে, এটা 1 মিটার। আদারওয়াইজ এটা দিয়ে তুমি করতে পারবে না, কারণ বৃত্তের দৈর্ঘ্য কত এখানে কিন্তু স্ট্যান্ডের দৈর্ঘ্য দেওয়া নেই, সো তুমি এটা বের করতে পারবে না। তো আলটিমেটলি বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই সুতার চারপাশে লম্ব অক্ষের চারপাশে এভাবে ঘুরছে। এটা যদি 1 মিটার হয়, তাহলে এটা যদি ওমেগা তুমি বের করতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার আর, যেটা 1 মিটার, তাহলে ভি এর ভ্যালু কিন্তু বের হয়ে আসবে ওমেগা ইন্টু আর। এখানে ওমেগা হচ্ছে 4, আর হচ্ছে 1, আর এর ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো আনসার হওয়া উচিত সি নাম্বারটা,
মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। এখানে এক্সট্রা যে ইনফরমেশন দেওয়া আছে জি এর ভ্যালু, জাস্ট এমনি এগুলো কনফিউজ করার জন্য, এটা আসলে তোমার কোনো প্রয়োজনীয়তাই নাই এই ম্যাথের ক্ষেত্রে। এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া, কোনো কাজ নেই এখানে। চলে আসে আমাদের পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটাতে বলা, একজন ছাত্র একটি লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরিমাপক যন্ত্রে তার ওজন 950 নিউটন দেখল। লিফট যখন দাঁড়িয়ে ছিল, নর্মাল অবস্থা ছিল, তখন তার ওজন ছিল কত? 950 নিউটন। লিফটটি যখন উপরে উঠতে থাকে তার ওজন বেড়ে 1250 নিউটন হয়। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিফটটি যখন ধীর গতিতে 10তম তলাতে থেমে যায়, তখন তার ওজন 590 নিউটনে নেমে আসে এবং পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসে। লিফটটি উপরে উঠতে শুরু করার সময় এবং পরবর্তীতে ধীর হয়ে থেমে যাওয়ার সময় লিফটটির ত্বরণ কত? তো আমরা কি জানি, যখন তুমি লিফটে উপরের দিকে ওঠা শুরু করো তখন আমাকে একটু ভারী ভারী লাগে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমার আপাত যে ওজনটা সেটা লিফটের ওজনের সাথে অ্যাড হয়ে যায় এবং ত্বরণের সাথে, এবং ফাইনালি আমার আপাত ওজনটা একটু বেড়ে যায়। এবং লিফট যখন হচ্ছে থামা শুরু করে তখন কিন্তু একটা মন্দন কাজ করে। তো মন্দন কাজ করার জন্য ওভারঅল যে আমার ওজনটা, এই ওজনটা কিন্তু কমে যায়, আপাত যে ওজনটা। তো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে লিফট ওঠার সময় একটা এবং নামার সময় একটা। তার আগে আমি কাজ করি, যেহেতু স্বাভাবিক অবস্থায় এই বালকটির ওজন দেওয়া আছে, তাহলে আমি চাইলেই কিন্তু তার ভরটা প্রথমে বের করতে পারবো। তো তার অ্যাকচুয়াল ভর কত সেটা আগে একটু বের করে নিয়ে আসি। তো আমরা সূত্র ইউজ করতে পারি ডাব্লিউ সমান এমজি, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে তার নিজস্ব মানে তার কত দেখাচ্ছে, 950 দেখাচ্ছে। এম হচ্ছে তার ভর, জি হচ্ছে 9.8, অর্থাৎ তার নিজস্ব যে ভরটা সেটা হবে 950 ডিভাইডেড বাই 9.8। তো এখান থেকে ক্যালকুলেট করে ফেলি, কত আসে? 96.94 কেজি। ওজন দেখেই বোঝা যাচ্ছে অনেক ভারী একটা বালক আসলে। তো এই ভারী বালক কি করছে? সে আপ ডাউন করছে লিফটে। তো যখন আপ অবস্থায় তখন কি ঘটনা ঘটলো? যখন সে লিফটে উপরে উঠতে থাকে তখন তার আপাত ওজন হয়ে যায় 1250 নিউটন। তো আমরা জানি লিফটে যখন কেউ উপরের দিকে উঠে তার আপাত ওজনের মান হয়ে যায় এই সূত্র এম জি প্লাস এ। এখানে তুমি জি এ কিন্তু বের করতে পারবে। তাহলে ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে 1250, এখানে ভর হচ্ছে 96.94 ইন্টু 9.8 প্লাস এ। এখানে ক্যালকুলেট করো, ত্বরণের মান বের হয়ে আসবে। তো আমার যে ত্বরণের মানটা আসছে সেটি হচ্ছে 3.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আপ কন্ডিশনে। আর এটা হচ্ছে ডাউন কন্ডিশনে। ডাউন তো না, আপেরই, কিন্তু যখন সে থেমে যাওয়া শুরু করে, এটা হচ্ছে সেকেন্ড যে কন্ডিশনটা। সে উপর দিকেই উঠছে, সে নিচে নামছে না, বাট উঠার সময় সে যখন থেমে যাওয়া শুরু করে তখন কিন্তু একটা মন্দন কাজ করে তার উপর। তো মন্দন কাজ করলে কি হবে? এক সূত্র এটাই হবে, যেহেতু সে উপরের দিকে উঠছে তাহলে সূত্র এটাই হবে, শুধুমাত্র এর যে ভ্যালুটা এটা নেগেটিভ আসবে আর কি। উপরের দিকে উঠলে আমরা জানি কি আপাত ওজনের সূত্র হচ্ছে এটা। তাহলে ডাব্লিউ যখন উপরের দিকে যখন যখন থামতে শুরু করে লিফটটা, তার আপাত ওজন বলা ছিল 590। তাহলে বসিয়ে দিই, হচ্ছে 96.94 আগের মতো, 9.8 প্লাস এ। তো যেহেতু তার ওজনটা আপাত ওজনটা কম মনে হবে এই সময়, কারণ লিফটের একটা মন্দন থাকবে এ কারণে। তো লিফটের যে মন্দনটা আসবে সেটা আমার বের হচ্ছে এ সমান -3.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই হচ্ছে তোমার দুইটা ভ্যালু, একটা ত্বরণের ভ্যালু, একটা হচ্ছে মন্দনের ভ্যালু। তো এই আনসারটা আছে হচ্ছে নাম্বার ই অপশনে। এই হচ্ছে তোমার আনসার। তাহলে চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা, 1 কিলোমিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তির 3/4 গুণ হবে? এটা তো সবচেয়ে সহজ কোশ্চেন। আশা করি এইসব প্রশ্ন আনসার করতে করতে তোমরা বড় হয়েছ। যে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, আমি ধরে নিব একটা যে নিচ থেকে এক্স উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, কোনো একটা ঘটনা। তাহলে উপর থেকে কত উচ্চতা হবে? এইচ মাইনাস এক্স। তো টোটাল এইচের ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, 1 কিলোমিটার বা 1000 মিটার। তো বলা হচ্ছে কি কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তির 3/4 গুণ হবে। স্থিতিশক্তি মানে হচ্ছে ইপি, গতিশক্তি মানে হচ্ছে ইকে। তাহলে ইকে এর 3/4 গুণ হবে ইপি এর ভ্যালু। এই কন্ডিশনটা তোমাকে দেওয়া আছে। এই কন্ডিশনের সাপেক্ষে আমি যদি ইউজ করি, ইপি এর ভ্যালু হবে কত? এম
জি ইন্টু এক্স, আর কে গতিশক্তির ভ্যালু কী হবে? আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বাট তুমি যদি অ্যাপ্লাই করো সহজ একটা সূত্র বলে দিই যে গতিশক্তি আলটিমেটলি কি তুমি এভাবে বের করতে, তাই না? হাফ এম ভি স্কোয়ার, বাট ভি স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি? ভি স্কোয়ার মানে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g, এবং কতটুকু তুমি উচ্চতা নেমে নেমে এখানে এসেছো 2g। এটা যদি কোনো ক্ষেত্রে আদিবেগের মান শূন্য হয়ে যায়, এখানে যেমন জাস্ট তুমি উপর থেকে ছেড়ে দিয়েছো, বিনা বাধায় ছেড়ে দিয়েছো, তো সেই মোমেন্টে এই ইউ তো জিরো, আদিবেগের মান জিরো, তাহলে এই টু আর এই টু কেটে যাবে, থেকে যাবে শুধু mg h মাইনাস এক্স। তো যদি কোনো বস্তুর আদিবেগের মান শূন্য থাকে, উপর থেকে পড়ার সময় কাউকে যদি ছুঁড়ে না দেওয়া হয়, নর্মালভাবে জাস্ট ফেলে দেওয়া হয়, তবে সেক্ষেত্রে আমার স্থিতিশক্তির হিসাব হবে mg ইন্টু নিচ থেকে উচ্চতা, তাহলে mg এক্স, আর গতিশক্তির হিসাব হবে mg ইন্টু উপর থেকে উচ্চতা, mg h মাইনাস এক্স। ডিরেক্ট বসিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু এত ক্যালকুলেশন করার দরকার হয় না। বাট যদি আদিবেগ থাকতো তাহলে তুমি ডিরেক্টে বসাতে পারতে না। এ কারণে আমি যেটা করবো এখন, এখানে এর পরিবর্তে mg h মাইনাস এক্স ডিরেক্ট বসিয়ে দেবো, আর কিছু না, বাকিটা শুধু ক্যালকুলেশন। এখানে mg তো এমনি কেটে যাবে, তাহলে 4 এর সাথে এক্স গুণ 4x, আর এখানে হবে 3h মাইনাস 3x, 4 আর 3 7x সমান 3h, x সমান 3h বাই 7, যেখানে h এর ভ্যালু তো 1000 বলা আছে, তো 3000 ভাগ 7, এটুকু যদি ক্যালকুলেট করো পেয়ে যাবে তোমার আনসার। আমার আসছে 428.57। এটা কাছাকাছি একটা আনসার দেওয়া আছে, তাই না? 429, তাহলে এটাই হবে তোমার আনসার। মাথায় রাখবে, আমি তোমাদেরকে সহজ করে করার জন্য এত সময় নিয়ে একবার এভাবে করছি। ম্যাথ পরীক্ষার হলে করার সময় তুমি এত সময় পাবা না, খুব তাড়াতাড়ি তোমাকে আনসারটা সলভ করতে হবে। তো এই কারণে এত কিছু লেখার কোনো মানে নেই। তুমি হচ্ছে এটা বুঝতে, চিত্র দেখেছ, চিত্র আঁকার দরকার নাই যদি তুমি চিত্র না এঁকেই বুঝতে পারো। বাট যদি বুঝতে অসুবিধা হয়, নর্মালভাবে একটা চিত্র এঁকে নিবে, একটা লাইন লিখবা, দেন হচ্ছে স্কিপ করে একবারে লাস্টের লাইন শেষ। কারণ এতগুলো ক্যালকুলেশন তুমি তো মাথায় করে করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে হচ্ছে টাইমটা অনেক সেভ হবে। পরবর্তী প্রশ্ন, এখানে বলা এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে 1 মিনিট সময় নেয়, টাইমের মান বলা আছে 1 মিনিট, 1 মিনিট সময় নেয়। সিঁড়িতে 40টি ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। ওই ব্যক্তির ভর 80 কেজি হলে তার অশ্ব ক্ষমতা কত? এখানে আকার হবে না। এটিকে ভর দেওয়া আছে, প্রত্যেক 40টা ধাপ এটা বলা আছে, প্রত্যেক ধাপের উচ্চতা বলা আছে, তার মানে ওভারঅল উচ্চতা বলা আছে কতটুকু উচ্চতা সে উঠবে, এবং তার সময় লাগে কতটা বলা আছে, জাস্ট অশ্ব ক্ষমতা বের করতে বলেছে। একবারেই কাজ শেষ। আমাদের সূত্র আমরা জানি, পি সমান ডাব্লিউ বাই টি, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে mgh বাই টি। এখানে ডাব্লিউ মানে কিন্তু কি বোঝায়, কোনো একটা বস্তু একক সময়ে কতটুকু কাজ করতে পারে সেটাই তার ক্ষমতা, এটা একটা সংজ্ঞা। অথবা বলা যেতে পারে একক সময়ে কোনো একটা বস্তু কতটুকু শক্তি খরচ করে সেটাও কিন্তু তার ক্ষমতা। এখানে ডাব্লিউ এর পরিবর্তে তুমি যদি শক্তি বসাও তবুও কিন্তু হবে, ঠিক আছে? শক্তি ভাগ সময় অথবা কাজ ভাগ সময়, এটাই হচ্ছে আলটিমেটলি ক্ষমতার সূত্র। তাহলে এখানে ডাব্লিউ এর পরিবর্তে আমি mgh বসালাম। এখানে সব বলা আছে, ব্যক্তিটার ভর দেওয়া আছে নিজস্ব, তার ভর কত? 80, জি তো 9.8। এক একটা সিঁড়ির উচ্চতা 12 সেন্টিমিটার, তার মানে হচ্ছে মিটারে করে 0.12, বাট টোটাল কয়টি সিঁড়ি আছে এখানে? 40টি। তাহলে 0.12কে যদি 40 দ্বারা গুণ দিই, তাহলে আলটিমেটলি টোটাল উচ্চতা পেয়ে যাবা, mgh হয়ে গেল। টাইম কত? 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা যদি করি আমি, তাহলে আনসারটা বের হবে ওয়াট এককে, বাট তোমাকে ওয়াটে বের করতে বলা হয়নি, তোমাকে বের করতে বলা হয়েছে অশ্ব ক্ষমতায়। তো আমরা জানি যে হর্স পাওয়ারে কনভার্ট করার জন্য কী করতে হয়, অবশ্যই তাকে 746 দ্বারা ভাগ করতে হবে। এই কারণে আমি একবারই 746 নিচে লিখে দিই, তাহলে আনসারটা এক লাইনেই হচ্ছে হর্স পাওয়ারে বের হয়ে আসবে। আমি যদি এটা ক্যালকুলেট করি, আমার আসছে 0.084 হর্স পাওয়ার, এটা হবে তোমার আনসার। অপশন হচ্ছে তাহলে কত? এটা ই 0.084। সূত্র মনে থাকলে আর কিছু করা লাগবে না। এটা হচ্ছে আসলে খাতায় লেখাও লাগবে না, খাতায় তো দিবে না, বাট মানে তোমাকে রাফ কোথাও করাও লাগবে না, আসলে ক্যালকুলেটারে ডিরেক্ট করে নিতে পারবা। তো যেগুলো আনসার ক্যালকুলেটারেই শুধু করা যায়, কখনই কলম ইউজ করে সেটাকে টাইম নষ্ট করার কোনো মানে নেই। কারণ এই যে ম্যাথটা দেওয়া আছে, এটা আসলে তোমার সময় বাঁচানোর জন্য একটা ম্যাথ, যেটা হচ্ছে তোমার শুধুমাত্র
10 থেকে 15 সেকেন্ডে ইজিলি করা সম্ভব। প্রশ্নটা পড়তে 10 সেকেন্ড, বাকি ক্যালকুলেটর হচ্ছে তুমি বাকি 10 সেকেন্ড নাও, সমস্যা নেই, 15 সেকেন্ড নাও, মোটামুটি 20-25 সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে কভার করে ফেলতে হবে। তো এই যে এক একটা প্রশ্নে যেখানে যে সহজ যে প্রশ্নগুলো, সেগুলোতে তুমি যে টাইমটি পাবে ওগুলো কিন্তু তুমি অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারবে। যেমন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিছু কিছু অবজেক্টিভে হয়তো তোমার বেশি সময় লেগে যেতে পারে, তো এই যে বেঁচে যাওয়ার সময়গুলো কিন্তু ওখানে ইউটিলাইজ করতে পারবে তুমি। চলে যাই আমরা 7 নম্বর প্রশ্নে। এটা একটা সহজ প্রশ্ন ছিল, শুধুমাত্র সূত্র জানা থাকলে আর কিচ্ছু করা লাগে না। সিম্পল সূত্র মুখস্থ যদি থাকে, একেবারেই ক্যালকুলেটরে বসিয়েই হচ্ছে ম্যাথটা করা সম্ভব। প্রশ্নটা কি বলা? বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ 1 ভূপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার দূরত্বে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘূর্ণনের সময়কাল নির্ণয় করো। কত উচ্চতায় ঘুরছে এটা বলা আছে স্যাটেলাইটটি, সব কিছু প্রশ্নেই বলা আছে, এবং বলা আছে যে এই টোটাল যে সময়কালটা, তার যে পর্যায়কাল, এই পর্যায়কাল তোমাকে বের করতে বলা হলো। তো পর্যায়কালের সূত্র তো বইয়েই হচ্ছে ডিরেক্ট দেওয়া আছে একেবারে, যে টি সমান 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এটা মনে যদি থাকে, তোমার এটা আসলে খাতায়ও তোলারও দরকার নেই, ডিরেক্ট হচ্ছে আনসারটা ক্যালকুলেটরে উঠাবা, সবগুলো ভ্যালু বসাবা, হয়ে যাবে। তো এটা যদি ভুলেও যাও, তোমরা কিন্তু চাইলেই কিন্তু রুট ওভার ভি এর সূত্র তো অন্তত মনে থাকবে সবারই, জিএম বাই আর প্লাস এইচ, এখান থেকে কিন্তু এখানে আসা যায়, তাই না? কনভার্সনটা এখান থেকে এখানে তুমি চাইলে আসতে পারো। এখানে ভি এর পরিবর্তে তুমি যদি ওমেগা আর এটা লিখো, ভি সমান ওমেগা তোমরা জানি, তাই না? ওমেগা আর এর জায়গায় এখানে আর প্লাস এইচ হবে, কারণ আর প্লাস এইচ দূরত্বে এসে ঘুরছে এই কারণে। আর ওমেগার পরিবর্তে তুমি যদি 2 পাই টি লেখো, 2 পাই বাই টি, তাহলে এটা যদি এখানে ইনসার্ট করো, আলটিমেটলি এখান থেকেই এই সূত্রটা এসেছে। অর্থাৎ ভি এর পরিবর্তে ওমেগা ইন্টু আর প্লাস এইচ, ওমেগার পরিবর্তে আবার 2 পাই বাই টি যদি লিখো, তাহলে সবগুলো যদি একপাশে ট্রান্সফার করে শুধুমাত্র টিটাকে বাম পাশে রাখি, তাহলে এই সূত্রটা চলে আসে। তো তোমরা চাইলে সেভাবেই কিন্তু বের করে রাখতে পারো, বাট অবশ্যই তুমি একটা অবজেক্টিভ টাইপের এমসিকিউ সলভ করার জন্য সময় পাবা না। সবসময় বেটার হয় সূত্রগুলো একেবারে মনে রাখা। মান বের করো, বসিয়ে দাও, মান বের হয়ে আসবে। কত আসে? 4 পাই স্কোয়ার, আর হচ্ছে 6400 কিলোমিটারে, যেহেতু মিটার করে নিব একটু পরে। এইচ হচ্ছে 1500 কিলোমিটার, সো 1500, একে ব্র্যাকেট দিয়ে আমি 10⁻³ দ্বারা গুণ দিই, কারণ কিলোমিটার মিটার হয়ে গেল। দেন আবার হচ্ছে একে কিউব করি, ঠিক আছে? দেন এ পাশে হবে জিএম। তো জিএম পরিবর্তে কী লিখতে পারি? জি আর এম এর ভ্যালু তো মুখস্থ থাকে না পৃথিবীর, স্বাভাবিকভাবে। থাকলে খুবই ভালো, যদি না থাকে তবুও আরও সহজ হয়ে আছে। আমরা জি সমান কি জানি? জিএম বাই আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল জি এম সমান আমি বলতে পারি জি আর স্কোয়ার। তো জি এম মনে না থাকলেও জি আর স্কোয়ার তো মনেই থাকবে, যেখানে জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর তো প্রশ্নে দেওয়া আছে। না দেওয়া থাকলেও কিন্তু আমি বলি যে এই জিনিসগুলো মুখস্থ থাকা সবসময় বেটার। পৃথিবীর ভর, জি এর ভ্যালু, সূর্যের ভর, আর এর মান, এই জিনিসগুলো সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, এটা এক্সপেক্ট করাটা ঠিক না আসলে। ম্যাক্সিমাম টাইমে নাও দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে যেন আনসারটা করে আসা যায়, কারণ এত ইজি জিনিস আসলে ছেড়ে দেওয়া উচিত না। এটা আসে 6000, তাহলে 400 10⁻³ স্কোয়ার, তাহলে নিচে হচ্ছে জি আর স্কোয়ার। এই সম্পূর্ণ জিনিসটার উপরে থাকবে একটা স্কোয়ার রুট। তুমি যদি এখন ক্যালকুলেট করো, বের হয়ে আসবে। আমার বের হয়ে যাচ্ছে এরকম 6963.5 সেকেন্ড। এখন আনসারে হচ্ছে এটা তোমার সেকেন্ডে দেয়া নাই, আওয়ার মিনিটে করছে, তো আওয়ার মিনিটে কনভার্ট করে নিই। এটাকে হচ্ছে 60 দ্বারা প্রথমে ভাগ করে নাও, তাহলে সেকেন্ডটাকে 3600 দ্বারা ভাগ করলে ঘন্টায় পেয়ে যাবো। তো আমার 1 ঘন্টা আসছে, 1 আওয়ার 56 মিনিট 3.5 সেকেন্ডের মতো আসে। এটা হবে আনসার। তো এরকম কাছাকাছি যেটা আনসার সেটা হবে উত্তর তোমার। 1 ঘন্টা 56 মিনিট 2 সেকেন্ড আছে একটা, তো 3.5 সেকেন্ড 2 সেকেন্ড ম্যাটার করে না, এটাই আনসার হবে। তো আশা করি তোমরা এটাকে কিভাবে আওয়ার মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হয় এতটুকু তোমরা পারো। এরপরও যদি কোনো সমস্যা থাকে কারো এটাতে, আমাকে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেব। এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে, আমাদের 8 নম্বর। এখানে বলা আছে দুটি ভিন্ন পদার্থের তৈরি, প্রত্যেকটি 2 মিলিমিটার লম্বা এবং 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট
দুটি তারকে সিরিজে জোড়া দিয়ে একটি যৌগিক তারে পরিণত করা হলো। তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বমোট 0.9 মিলিমিটার প্রসারিত হবে? এখানে দুইটি তারেরই কিন্তু ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। ধরলাম এটা একটা তার এবং এটা হচ্ছে আরেকটি তার, দুইটা আলাদা তার। তো দুইটা তারেরই হচ্ছে দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্যটা কত? প্রত্যেকই হচ্ছে 2 মিটার করে লম্বা। তো এটিও হচ্ছে 2 মিটার, এটিও 2 মিটার। তো এটা কি এল এল দ্বারাই প্রকাশ করলাম। এটার যে ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে বাট আমার ব্যাসার্ধ লাগবে আসলে। ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। এটারও ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। দুইটা তারকে আমি করলাম কি, একটার পর একটা মিলে কি করলাম, সিরিজে জোড়া করলাম। একটার পরে আরেকটা যে যখন জোড়া লাগিয়ে দিই সেটা হচ্ছে আমরা সিরিজ কানেকশন বলি। এরপরে হচ্ছে একে যদি আমি এখন একটা বল দ্বারা টান দেই তাহলে সেটা কিন্তু সামান্য প্রসারিত হবে। প্রশ্ন হচ্ছে তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করলে এর যে টোটাল যে প্রসারণের মান, এই প্রসারণের মানটা হবে 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার, 10⁻³ করে দিই। এখন এল মানে কি মিন করেছে আসলে? টোটাল দৈর্ঘ্যটা মানে হচ্ছে আমি যখন বল প্রয়োগ করব এই প্রথম যে তারটি আছে এরও একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ধরলাম আমি L1। দ্বিতীয়টার যে তারও একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ধরলাম সেটাকে হচ্ছে L2। তাহলে L1 আর L2 এই দুইটার যে যোগফল সেটা ওভারঅল 0.9 মিলিমিটার হতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমি বলতে পারি L1 প্লাস L2 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 0.9 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে L1 এর ভ্যালু বের করবো কিভাবে? তো L1 এর ভ্যালু বের করার জন্য আমরা এক কাজ করতে পারি, আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। y এর যে সূত্রটি ছিল সেটা কি FL ডিভাইডেড বাই AL। তো সেখান থেকে L সমান বলা যায় FL বাই AY। তো যেহেতু এই বস্তুটার সবই সেম, এলও সেম, ব্যাসার্ধ সেম, মানে অবশ্যই এরিয়াও সেম, শুধুমাত্র ওয়াইটা আলাদা। তাহলে L1 এর পরিবর্তে আমি বলতে পারি FL বাই AY1 FL বাই AY2 সমান হচ্ছে 0.9। মান বসিয়ে তো ম্যাথ শেষ। এখানে F ইন্টু L বাই A তো কমন নিতে পারি কারণ সব তো সেম ভ্যালু। এল এর জায়গায় বসাবো হচ্ছে 2 আর এর পরিবর্তে বসাবো হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পাই 1 মিলিমিটার যেহেতু তার মানে 0.01 না 0.1 না 0.001 0.001 স্কোয়ার ইন্টু 1 বাই y1। y1 ভ্যালু কত? 2 ইন্টু 10⁻11 প্লাস 1 বাই y2 হচ্ছে 7 ইন্টু 10⁻11 ইকুয়ালস টু 0.9 ইন্টু 10⁻³ এখান থেকে হিসেব করো, এফ এর ভ্যালু বের হয়ে আসবে। তো এটা ক্যালকুলেট করার পর আমার যে আনসারটা বের হয়েছে সেটা হচ্ছে 219.9 নিউটন। তো আশা করি এটা অপশনে আছে। এটা হুবহু নাই বাট 219.8 আছে, তো এটাই আনসার হবে 219.8 নিউটন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? অনেকগুলো পার্সেন্টেজ দেয়া। সরল দোলকের দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের যে সূত্রটা, এটা তো খুবই বেসিক একটা সূত্র। সেটি হচ্ছে T2 বাই T1 সমান √r L2 বাই L1। বলেছে কি 35% আমি বাড়াতে চাই, তার মানে L2 অ্যাকচুয়ালি কত, L1 প্লাস এর থেকে আবার 35% বেশি, তাই তো? 35% বাড়াতে মানে কি, আগেরটা তো থাকবেই, তার সাথে আরও যদি 35% অ্যাড করি তাহলে টোটাল 35% বাড়াতে বোঝায়। তাহলে এটা কত আসে? 1.35 অফ L1, কারণ 35% মানে 0.35, তো 1 ইন্টু পয়েন্ট প্লাস 0.35 মানে 1.35। তো L2 এর পরিবর্তে 1.35 আমি বসাতে পারি। তো 1.35 L1 ডিভাইডেড বাই L1 রুট কেটে যাবে, তো √r 1.35 এটা হচ্ছে আনসার আসলো। ওকে, আমি আসলে ভুল লিখেছি কারণ এখানে প্রশ্নে বলা আছে দোলনকাল 35%, আমি সবগুলো ভ্যালু দৈর্ঘ্যে বসিয়েছি। এখানে এল এল না, আসলে T2, সরি স্ট্রিমলি সরি, এটা আসলে T1 হবে, এরকম হবে। সব সেম আছে ক্যালকুলেশন, আমি
দোলনকাল না দেখে দৈর্ঘ্য লিখেছি। অ্যাকচুয়ালি সরল দোলকের দোলনকাল বাড়াতে, তাহলে আগের দোলনকালের সাথে 35% বৃদ্ধি করবে, তাহলে এটা হচ্ছে T2 সমান এরকম আসবে। তো বসিয়ে দিই, T2 এর পরিবর্তে 1.35 T1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1। T1 কেটে যাবে, রুটটাকে পাশে স্কোয়ার যদি হয়ে যায় তাহলে L2 সমান আমি পাবো 1.35 স্কোয়ার ইন্টু L1, যেটা অ্যাকচুয়ালি আসছে 1.8225 অফ L1। তাহলে বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি, L2 থেকে L1 বিয়োগ, তাহলে L2 বের হচ্ছে 0.8225 L1, আর L1 তো আগে থেকে L1ই আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত আসে 0.8225 অফ L1, পার্সেন্টেজ হিসাব করলে 82.24% অফ L1, তাহলে 82.25% যদি বৃদ্ধি করি L1-এর তাহলে হয়ে যাবে। তাহলে আগের দৈর্ঘ্যের 82% বৃদ্ধি করলে কিন্তু আমার যে দোলনকালটা সেটা 35% বৃদ্ধি হয়ে যাবে। তো এটাই চাওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে এটাতে বলা, সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি কণা একই সরলরেখায় সরল দোলন মানে সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। কণা দুইটির মধ্যে দশা পার্থক্য কত? ব্যাপারটা এরকম যে দুই জায়গা থেকে দুইটা কণা রওনা দিয়েছে, ঠিক আছে, এপাশ থেকে একটা এপাশ থেকে একটা, যখন তারা এক জায়গায় হচ্ছে বিপরীত দিক থেকে মিলিত হচ্ছে তখন যে ঘটনাটা ঘটে যে তাদের যে সরণের মানটা সেটা তাদের বিস্তারের হাফ হয়ে যায় উভয়ের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও তা। তো যেহেতু সরণের সাথে বিস্তারের সম্পর্ক বলা আছে, তাহলে আমাকে সেই তাদের সরণকে হিসাব করে এখান থেকে দেখতে হবে তাদের দশা পার্থক্যটা কত, সেটা আমাকে বের করতে হবে। তাকে দেখি যে তাদের এক এক করে দশাটা বের করার ট্রাই করি। প্রথম যে জন সেটার কি এক্স সমান এ সাইন থিটা, এই সূত্র থেকে আমি থিটার ভ্যালুটা বের করলেই প্রথমটা দশা বের হয়ে আসবে, থেকে θ1 বলতে পারি প্রথম জনের ক্ষেত্রে। তো এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু তো প্রশ্নে বলা আছে যে তাদের কি হবে এর অর্ধেক, বিস্তারের অর্ধেক, তাহলে এক্স সমান হচ্ছে a/2, এখানে এ সাইন θ1, এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাইন θ1 সমান আসবে হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, তাহলে অবশ্যই θ1-এর ভ্যালু আসলে 30 ডিগ্রি আসবে। পরেরটা বের না করলেও হবে, কারণ তারা যেহেতু বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসলে কি হয়, যদি দশার ক্ষেত্রে হিসাব করি আমরা একটা আরেকটা থেকে 180 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেলে ইয়ে থাকে, পার্থক্য থাকে কত, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে একটা যদি θ1 যদি 30 হয়, অবশ্যই θ2টা 180 - 30 হবে, কারণ তার বিপরীত দশা আসছে। তুমি চাইলে এইভাবে একই নিয়মে ক্যালকুলেট করে দেখতে পারো। সেটা কীভাবে করবে, ওই একই সূত্র দিয়ে এ সাইন θ2 আসবে, তো এখানে a/2 হবে এ সাইন থেটা, এখানে যে θ2 এর মানটা বের হবে θ2, তো এখানে আমি সাইন θ2 সমান আবার ওই হাফ আসবে, বাট হাফটা হচ্ছে যখন বিপরীত দিক থেকে আসে তারা আসলে দুইটা আলাদা দশায় আসতেছে। তো হাফ কিন্তু শুধুমাত্র সাইন 30 ডিগ্রির কারণে হয় না, তুমি সাইন 150 ডিগ্রির কারণেও কিন্তু হাফ পেতে পারো। আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেট করো এটাও সেমই আসবে 150 ডিগ্রি। এখান থেকেও কিন্তু চাইলে বের করতে পারবা θ2 সমান 150 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দুইটার দশা, একজন হচ্ছে 30, একজন হচ্ছে 150, তাহলে এদের যদি দশা পার্থক্য আমি করি তাহলে আসবে θ2 - θ1, অর্থাৎ 150 - 30 = 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তাদের মধ্যে পার্থক্য থাকবে দশার। এটা হচ্ছে তাহলে আনসার। পরবর্তী প্রশ্ন, একটি এয়ার কন্ডিশনার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 75 ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ু ভেতরে টেনে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 54% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। ওকে, এক্ষেত্রে প্রতি ঘনমিটারে কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে? আচ্ছা, ঘটনাটা এরকম, একটা রুম আছে, এই রুমের ভিতরে
সে বাইরে থেকে এসি লাগানো, এখানে এয়ার কন্ডিশনার, বাইরের বাতাসের কন্ডিশন দেওয়া আছে যে বাইরের যে বাতাসটা, সেই বাইরের বাতাসটা হচ্ছে 40°C এবং 75% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট RH দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া এবং রিলেটিভ হিউমিডিটি দেওয়া। তো এখান থেকে সে বাইরে ভিতরে বাতাস নিয়ে আসে। এই বাতাসটা যখন সে ভিতরে নিয়ে আসে, তো ভিতরের রুমের যে কন্ডিশন যেটা সেট করে দেওয়া আছে, ধরলাম যে এসিতে তুমি সেটিং দিলা যে 20°C তাপমাত্রা মেনটেন করতে হবে, তো সে বাইরে থেকে বাতাস এনে হচ্ছে ভিতরে 20° সে মেনটেন করবে। সো এখানে তার মেনটেন করাটা হচ্ছে 20°, এবং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 4%। তো কখনো যদি এরকম হতে হয়, যখনই তাপমাত্রা কমে যাবে, ওই জায়গার যে বায়ুটি আছে তার হবে কি, তার অবশ্যই ধারণ ক্ষমতা আগের থেকে কমে যাবে। তো এক্সেস যেটা হচ্ছে জলীয় বাষ্প, সেটা কিন্তু ঘনীভূত করে দিবে, সে কনডেন্স করে দিবে, এবং কনডেন্স করে কি হয়, ওই যে এসির যে হচ্ছে একটা এক্সস্টের পাইপ থাকে, সেই পাইপ দিয়ে কিন্তু দেখবা যে কন্টিনিউয়াস হচ্ছে রুমের হিউমিডিটিটা, ওই হিউমিড যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু কনডেন্স হয়ে পানিতে রূপান্তর হয়ে যায়, এবং সেটা কিন্তু বাইরের দিকে ফেলে দেওয়া হয়। তো ওইটাই বলা হচ্ছে যে আমি যদি চাই যে এই এয়ারটাকে নিয়ে আমি এই কন্ডিশনে এয়ারে কনভার্ট করব, করে হচ্ছে রুমটাকে হচ্ছে 20° এবং 54 মেনটেন করব, তাহলে কতটুকু পানি আমাকে কনডেন্স করে ফেলে দিতে হবে প্রতি ঘনমিটারে। তো এককটাও এই জন্য খুবই ভালো, একদম প্রতি ঘনমিটারে এককটা দেওয়া আছে, তো আমাকে ইউনিট আর চেঞ্জ করা লাগবে না, প্রতি ঘনমিটারেই আমাকে দেখতে হবে। তো প্রথমে আমি দেখি যে এইখানে যে কন্ডিশনটা দেয়া, যে 40°C 75% যখন RH থাকে, তখন আসলে কতটুকু জলীয় বাষ্প ওই মোমেন্টে ছিল, এবং এখানে সে কতটুকু জলীয় বাষ্প নিতে পারবে, বাকিটা এক্সেসটা সে বের করে দেবে। তো এক্সেসটা যেটা বের করে দেবে, তার জন্য আমাকে দেখতে হবে এই কন্ডিশনে কত, এটাকে আমি F1 নাম দিই, এই কন্ডিশনে কত, এটাকে F2 নাম দিই। তো আমরা জানি বাইরে, ঠিক আছে, আমি লিখে লিখে করাচ্ছি, আসলে অবজেক্টিভভাবে করানোর দরকার নেই, বাট আমি বোঝার জন্য করাচ্ছি। তো আমরা জানি কি RH সমান F/F। এফ মানে কি, এই উপরের এফটা মিন করে অ্যাকচুয়ালি কতটুকু আছে, এখন কতটুকু জলীয় বাষ্প ওখানে আছে, আর এই এফ মানে মিন করে সম্পৃক্ত অবস্থায় 100% অবস্থায় কতটুকু থাকতে পারতো ম্যাক্সিমাম, সেটা ইন্টু 100%। তো পার্সেন্ট দরকার নেই, আমরা যেহেতু পার্সেন্টটাকে একবারে আসলে পয়েন্টেই বসাবো, তো ক্যালকুলেশন করার দরকার নেই। এটা হচ্ছে 0.75, F1 আমি বের করতে ইচ্ছুক, এবং 40°-তে 100% অবস্থা যতটুকু থাকতে পারে সেটা দেওয়া আছে 45, তাহলে এই এফ এর মান হচ্ছে 45। তাহলে গুণ করে দাও, এটাকে F1 নাম দিই, তাহলে গুণ করে দিলে আমার আসছে, এখানেই বসাই, F1 সমান আসছে 33.75 গ্রাম পার মিটার কিউব, অর্থাৎ প্রত্যেক ঘনমিটারে এতটুকু অবস্থায় ছিল। এটা হচ্ছে বাইরের যে বাতাসটা, তার অবস্থা যে এতটুকু জলীয় বাষ্প সেখানে ছিল প্রতি ঘনমিটারে। এই বায়ুটাকে এখন আমি ভেতরে নিয়ে আসছি, তাহলে আমি ভেতরে এসি রুমের ভেতরে যে কন্ডিশনটা চাচ্ছি সেই মোতাবেক কতটুকু থাকতে পারবে সেখানে, তাহলে F2/F2, এখানে থাকতে পারবে হচ্ছে 54%, মানে 0.54, যেখানে আমার কন্টেন্ট কতটুকু থাকতে পারবে সেটা হচ্ছে F2, স্মল F2, আর ক্যাপিটাল F2 মানে হচ্ছে 17। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার যে জলীয় বাষ্পের যে পরিমাণটা, যেটা ম্যাক্সিমাম এখানে থাকা পসিবল, সেটা হচ্ছে 9.18 গ্রাম পার মিটার কিউব। দেখো দুইটা বের হয়ে গেল, তাহলে এখানে থাকতে পারবে এতটুকু হাইয়েস্ট। এই আমি যদি এই কন্ডিশন রাখতে চাই, তাহলে এতটুকু থাকতে পারবে, এর থেকে বেশি থাকা যাবে না। তার থেকে বাকিটা সে কী করে দিবে, সে কিন্তু সে বের করে দিবে। তো বের করে দিবে কতটুকু, তাহলে এটা ছিল আর এটা থাকতে পারবে, এই দুটোর বিয়োগফল, অতএব কনডেনসেশন মানে কতটুকু সে ঘনীভূত করে দিবে, সেটা হচ্ছে এই দুইটার বিয়োগফল, 33.75 মাইনাস 9.18। এটা যদি বিয়োগ করি তাহলে 24.57 গ্রাম প্রত্যেক ঘনমিটারে এই পরিমাণ জলীয় বাষ্প আমাকে ঘনীভূত করতে হবে। তো 24.57, এটা হচ্ছে, এটা ডি নাম্বার অপশন, এটা হচ্ছে আনসার। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এটা বলা আছে 29°C তাপমাত্রার একটি গ্যাস চেম্বারে 1 অ্যাটমসফিয়ার চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ যদি 2 অ্যাটমসফিয়ার করা হয়, তাহলে চেম্বারটি ফেটে যায়। চেম্বারের চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে।
আচ্ছা, তো ঘনত্বের পরিবর্তন যেহেতু নির্ণয় করতে বলা, তো প্রেশার দেওয়া আছে তোমাকে, আগের এবং পরের প্রেশার দেওয়া, সেখান থেকে তোমাকে ডেনসিটির ভ্যারিয়েশন বের করতে বলা। তো প্রেশারের সাথে ডেনসিটির ডিরেক্ট সূত্র আমরা জানি না, বাট প্রেশারের সাথে আয়তনের সূত্র জানি, P1 V1 বাই গামা, P2 V2 বাই গামা, এটা ঠিক আছে। যেহেতু চাপ দিলে হঠাৎ করে ফেটে যায়, এটা হঠাৎ একটা প্রক্রিয়া। তো কোনো জিনিস যখন হঠাৎ সংঘটিত হয় সেটা সাধারণত হিট ট্রান্সফার করার সুযোগ পায় না, একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু হচ্ছে, তার মানে এটা হচ্ছে সেই সূত্র। তো আমার প্রেশারের সাথে কিন্তু ডেনসিটি লাগবে, বাট এখানে আয়তন দেওয়া, বাট আয়তনের সাথে ডেনসিটি আমরা সম্পর্ক জানি একটা, সেটা কি ডেনসিটি মানে ঘনত্ব সমান আমরা জানি এম বাই ভি, তার মানে ডি আর ভি হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি বলতে পারো এখানে যে যেখানে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে নিই, চেঞ্জটা কী হবে, আমি এক কাজ করি, P1 বাই P2, এখান থেকে আমি বলতে পারি V2 বাই V1 টু দি পাওয়ার গামা। তো যেহেতু ডি আর ভি পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে V2 বাই V1কে তুমি কিন্তু চাইলে উল্টা করে লিখতে পারো না, D1 বাই D2, কারণ ডি আর ভি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে V2 আগে হলে উপরে হলে ডিটা কিন্তু D1টা উপরে হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তাহলে এটার পরে তুমি এটা লিখতে পারো। তাহলে এই দুইটাকে একটু কম্পেয়ার করি আমি এখন, মান বসিয়ে দুই হয়ে যাবে। P1 এর ভ্যালু কত, 1 অ্যাটমসফিয়ার ছিল, P2 হচ্ছে তোমার 2 অ্যাটমসফিয়ার করা হলো। এক কাজ করো, এটাকে গামাটাকে পাশে ট্রান্সফার করে দাও, টু দি পাওয়ার যখন গামা করে দেবে তখন কি 1 বাই গামা হয়ে যাবে না, 1 বাই গামা। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু তোমার অনেকগুলো অণু, বহু পারমাণবিক, তো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.33, এটা বলে আছে, যদিও না থাকলেও হতো। D1 বাই D2, এখানে D1 এর ভ্যালু কত, ঘনত্ব আগের ঘনত্ব দেওয়া আছে 100, পরবর্তী ঘনত্ব তোমাকে বের করতে হবে D2, বের করে ফেলো। তো D2 এর ভ্যালু বের হয়ে আসবে 168.4 কেজি পার মিটার কিউব। তো বলা হচ্ছে তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের পরিবর্তন কত হবে। পরিবর্তন মানে সাধারণত আমরা মিন করি যে আগের থেকে, এখনকার থেকে আগেরটার বিয়োগফল। তো ঘনত্বের পরিবর্তন অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত D2 মাইনাস D1, অর্থাৎ 168.4 মাইনাস 100, অর্থাৎ 68.4 কেজি পার মিটার কিউব। এই পরিমাণ ঘনত্বের পরিবর্তন হবে, যেটার অপশন হচ্ছে এ। অবশ্যই কখনো প্রশ্ন থাকার যদি দেখো তোমরা, এই ওয়ার্ডিংগুলোকে খেয়াল রাখবা কীভাবে ওয়ার্ডটাকে চুজ করা হয়েছে। যদি বলা থাকতো চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কত, তাহলে আনসার কিন্তু এটা হতো, এটা কিন্তু অপশন ছিল। কিন্তু বলা হয়েছে গ্যাসের ঘনত্বের পরিবর্তন কত, তাহলে আনসারটা এটা বেশি যুক্তিযুক্ত। তো 68.4 এটা হচ্ছে আনসার হবে। তো এই কথার মার প্যাচে কিন্তু অনেক সময় অনেকগুলো ভুল হয়ে যায়, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারার কারণে। তো ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, বোঝাটা কী চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্নে বলা, জনাব রফিক 255 গ্রাম ভরের এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বরফ একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। মাটিতে পড়ার পর শক্তির সংরক্ষণ নীতির কারণে বরফটি 10% গলে গেল। এই বরফ খণ্ডটিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাই, তবে সেখানে এনট্রপির পরিবর্তন কত হবে। ওকে, এখানে আসলে একটু কনফিউশন আছে প্রশ্নটা নিয়ে এইটাতে, যে এই উপরে ইনফরমেশনগুলো কেন দেওয়া, কারণ এগুলো আসলে কাজে লাগে না বলে মনে হচ্ছে। কারণ উপর থেকে একটা জিনিসকে নিচে ফেলে এলো, এখানে উচ্চতার কোনো কারণ নেই। কারণ এখানে যে বলা হচ্ছে যে এনট্রপির পরিবর্তন কত, সেটা 10% যে গলে গেল তার আগে বোঝানো হয়েছে নাকি পরে, এটা আসলে কনফিউশন। তো আমি পরে হলো এটা ধরেই করছি, দেখি আনসারটা মিলে কিনা, তাহলেই বোঝা যাবে যে বরফখণ্ডটি 10% গলে গেল এই কন্ডিশন ধরে। বরফখণ্ড যদি 10% গলেই যায়, তাহলে বর্তমান বরফখণ্ডটা কি হবে, বর্তমান বরফখণ্ডের ভর আসলে কমে যাবে। এখনকার বরফখণ্ডটা তাহলে কত, 255 ইন্টু 0.9, তাই তো 10% তো অলরেডি গলে গেছেই। বর্তমান বরফখণ্ডটা হচ্ছে 229.5 গ্রাম, এই পরিমাণ ভরের। অথবা সম্পূর্ণ ভর দিয়ে যদি করতাম তাহলে আলাদা আনসার বের হবে। দেখি আসলে কত বের হয়। যদি এতটুকু ধরি তাহলে কতটুকু বের হচ্ছে। তো এটা যদি ধরি, আমাকে বের করতে বলেছে এনট্রপির পরিবর্তন কত। তো এখানে তিনটা জিনিস হবে। প্রথম স্টেজ সেটা হচ্ছে কি,
0 ডিগ্রির বরফ থেকে সেটা 0 ডিগ্রির পানিতে রূপান্তর হবে। এটার জন্য সূত্র কি? mLF/T, এটা হচ্ছে ডেল্টা এস এর সূত্র, তাই না? 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রি পানিতে রূপান্তর হওয়া। দেন হচ্ছে এই 0 ডিগ্রি যে পানিটা, এটা আবার হচ্ছে 100 ডিগ্রির পানিতে রূপান্তর হবে। তো 0 ডিগ্রির পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হবে। এখানে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, তার মানে সূত্র চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ms ln T2/T1 প্লাস T1 বলতে পারি তাহলে আমরা। থার্ড যে ফেজ সেটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস যে পানিটা তৈরি হলো সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে বাষ্পে রূপান্তর হবে। তাহলে এখানে আবার ফেজ চেঞ্জ করছে, তাহলে টেম্পারেচার চেঞ্জ যেহেতু হচ্ছে না, তার এই সূত্র হচ্ছে mLV/T2 হয়ে গেল। সবগুলো মান বসাবো, হয়ে যাবে। সব ভ্যালু দেয়া নাই, বাট চাইলে আমরা বের করতে পারবো বা মনে রাখতে পারবো। এই ভ্যালুগুলো অবশ্যই মনে রাখাটা জরুরি। এখানে যদি মান দেয়া না থাকতো ম্যাথটা করা যাবে না, এমন যেন না হয়। ম্যাথ অবশ্যই তোমাদের ভ্যালু মুখস্থ রেখে করতে হবে। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমি আপাতত 229.5 ধরেই করছি। এম কিন্তু সবগুলোতে আছে, আমি কমন নিতে পারি। 229.5 ইন্টু LF 3,34,000 পানির ক্ষেত্রে, ডিভাইডেড বাই টি, তার মানে 273, এস হচ্ছে 4200 পানির জন্য, লন T2/T1, সো T2 হচ্ছে 373 ডিভাইডেড বাই 273 প্লাস LV হচ্ছে 22,68,000 ডিভাইডেড বাই হচ্ছে 373। সবগুলো ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। যদিও তোমাদের ভাগ্য ভালো দুটো দেয়া আছে, বাট দেয়া থাকবে না সবসময়। তো এই হচ্ছে কত বের হয় দেখি। এটা যদি আমি ক্যালকুলেট করি আমার বের হচ্ছে 1978.75। তো অপশন হচ্ছে একটাও তো মিলতেছে না। আচ্ছা, তার মানে এটা হইতে পারে যে আমরা হয়তো বা ভরটা ধরতে ভুল করেছি। আমি এক কাজ করি, এই ভরটা ধরে হিসাব করে দেখি যে কোনোটার সাথে মিলে কিনা। অ্যাকচুয়ালি আমি সলভ করে দেখলাম এটা আসলে মিলে না। যদি এম এর ভর তুমি 255 ধরো, তাও তবুও কিন্তু অপশনের একটাও মিলে না। তা আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে আসলে এখানে অপশনে কোনো আনসার দেওয়া ছিল না, অপশনের আনসার দেওয়া নাই। সো এটা হচ্ছে আনসার হওয়া উচিত ছিল আশা করি 1978। বাট এরপরেও তোমরা একটু ক্যালকুলেট করে দেখো যে কোনো আনসার পাও কিনা, পেলে আমাকে জানিও। পরবর্তী প্রশ্ন দেখি এখানে কি বলা আছে। পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র 0.4 মিটার এবং 0.6 মিটার ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে গোলক দুইটির বিভব যথাক্রমে 5 ভোল্ট এবং 10 ভোল্টে উন্নীত করে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলো। গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান 0 হবে? ওকে, আচ্ছা, প্রাবল্যের মান 0 হবে কোথায়? এই টাইপের ম্যাথ আমরা করেছি। তো যেই পয়েন্টে ধরলাম যে এক্স একটা পয়েন্ট, আমি ধরলাম এক্স একটা পয়েন্ট, এখানে হচ্ছে একটা চার্জ যেটা 0.4 মিটার, ব্যাসার্ধের যেটা, আর এটা হচ্ছে 0.6, এটা তাহলে বড় আঁকতে হতো আমাকে, তাই এটা হচ্ছে 0.6 মিটার ব্যাসার্ধের। তো এটাকে আমি R1 বলি, এটাকে R2 বলি। তো কোথায় প্রাবল্যের মান 0 হবে এই টাইপের ম্যাথটা আমরা কীভাবে করতাম, যে জায়গায় দুইটার প্রাবল্যের মান সমান, অর্থাৎ E1 আর E2 যেখানে সমান হয়ে যাবে সেখানেই ইকুয়াল হবে। তাহলে ধরলাম আমি এই পয়েন্টটা যেটা হচ্ছে এখান থেকে x দূরত্বে, তাহলে এখান থেকে কত দূরত্ব হবে? টোটাল দূরত্ব যেহেতু 1 মিটার, তাহলে এটা হওয়া উচিত 1 মাইনাস x এত মিটার। সূত্র কি? 9 × 10⁹, মানে 1/4πε0 লিখছি না, q/r², q/r, আর মানে হচ্ছে x। এখানে আমি q এর ভ্যালু জানি না কিন্তু এখনও, সমান 9 × 10⁹ ইন্টু q2 এর ভ্যালুও জানি না, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আলটিমেটলি এখান থেকেই তো এক্স এর ভ্যালুটা বের করতে পারলেই হবে। তো এখানে আমাদের দুইটারই চার্জের ভ্যালুটা জানা নাই, এই কারণেই কিন্তু বাকি যে ইনফরমেশনগুলো সেটা দেয়া। সেটা হচ্ছে কি, যে এই যে গোলকটি আছে এই গোলকটিকে তুমি চার্জিত করেছো, করে হচ্ছে একটা ভোল্টেজ দিয়েছো, সেই ভোল্টেজটার মান হচ্ছে 5 ভোল্ট 0.4 এর ক্ষেত্রে, আর 0.6 মিটারের ক্ষেত্রে 10 ভোল্ট। তো প্রথমে তোমাকে আগে এই ভোল্টেজ থেকে আগে তোমাকে চার্জগুলো বের করে নিতে হবে।
তো ভোল্টেজের সূত্র কী ছিল? ভি এর সূত্রটি ছিল যে 1/4πε0 বা 9 × 10⁹ Q/R, তাই না? এর কারণ কি? আমরা জানি যে কোনো যদি গোলককে তুমি চার্জিত করো, তো সেই গোলকের যদি ফাঁপা গোলক হয়, এখানে যদিও বলা নাই, বাট ফাঁপা গোলক ধরেই আমরা করছি। ফাঁপা গোলক যদি হয় তাহলে শুধুমাত্র এই জায়গাগুলোতে তার চার্জগুলো কিন্তু শুধুমাত্র সারফেসে তার চার্জগুলো বিন্যস্ত থাকে। তাহলে তুমি যদি সারফেসে কত বিভব এটা বের করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে এই সারফেসটা ধরেই কিন্তু হিসাব করতে হবে। তাহলে তোমার দূরত্ব হিসাব করবে কতটুকু? এই আর এর সমপরিমাণ, R1 এর সমপরিমাণ, তাই না? এই কারণে আমি এই সূত্র লিখেছি Q/R। তো প্রথমটার জন্য এটা হবে Q/R1। তাহলে V1 এর যে ভ্যালুটি সেটা হচ্ছে 5 ভোল্ট, সো 9 × 10⁹ Q/R1, সো Q1/R1 বলতে পারি আমি। তাহলে Q1 এর ভ্যালু কত আসবে? আচ্ছা, আমি তো এখানে স্মল ধরেছিলাম। তো Q1/R1, 9 × 10⁹ Q1, আর R1 এর ভ্যালু হচ্ছে 0.4। অর্থাৎ Q1 এর ভ্যালু তাহলে কত হবে? Q1 এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট যদি আমি করি, আমার আসছে 2.22 × 10⁻10 কুলম্ব। একই রকমভাবে তুমি যদি V2 থেকে বের করতে চাও, তাহলে বের হবে যেটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, যে V2 এর জায়গা হবে 10, 9 × 10⁹ Q2, আর আর এর জায়গা হবে কত? 0.6, 10 ভোল্ট আর 0.6, এটা বসিয়ে দেও। তাহলে এখান থেকে Q2 এর যে ভ্যালুটি সেটি পেয়ে যাব, এবং Q2 এর যে ভ্যালু সেটি আমার আসছে 6.67 × 10⁻10 কুলম্ব। সো এই দুইটি ভ্যালু আসলে Q1 আর Q2 এর জায়গায় বসবে। তাহলে Q1 এর জায়গায় কী বসাবো? 2.22 10⁻10, 6.67 10⁻10। তো আশা করি তোমরা এই জিনিসটা একেবারেই ক্যালকুলেটর কীভাবে সলভ করে এটা জানো। যদি না জানো তাহলে আমাকে জানিও, আমি সেটার জন্য সেপারেট একটা ভিডিও বানাবো যে কীভাবে তুমি কোনো একটা জিনিস ডিরেক্ট ক্যালকুলেটরে আনসার করতে পারো। অন্য কোনো তোমার আসলে সাহায্য দরকার নেই, ক্যালকুলেটরে ইনসার্ট করলেই হয়ে যাবে। তো এখানে যদি ক্যালকুলেটরে শুধুমাত্র ইনসার্ট দাও তাহলেই কাজ শেষ। তো আমি ক্যালকুলেটরে যদি বসাই, এটা আসবে এক্স সমান আমার যেটা এসেছে 0.366 মিটার। তো এখানে 366 আছে, 366 মানে 37 অ্যাকচুয়ালি, তাই না? 0.37, তো সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট হয় 0.37 মিটার। তো এটাই হবে তোমার আনসার। নেক্সট প্রশ্নে চলে আসি আমরা। নেক্সট যে প্রশ্নটা এখানে বলা আছে, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও 1.5 কুলম্ব চার বিশিষ্ট 70টি গোলাকার বৃষ্টির ফোঁটাকে একত্রিত করে একটি বরফ ফোঁটায় যদি পরিণত করা হয়, তাহলে বরফ ফোঁটার বিভব কত হবে? ওকে, তো ওই সিমিলার টাইপেরই বিভবের জন্য আমরা কি সূত্র ইউজ করব? বিভব নির্ণয় করার জন্য আমরা সূত্র ইউজ করব হচ্ছে 1/4πε Q/R। এটাকে আমরা কাজ করি, বরফ ফোঁটাটাকে চার্জটাকে ক্যাপিটাল কিউ এবং ব্যাসার্ধটাকে আর ধরে নিই। তো আমরা জানি যে যেহেতু 70টি গোলাকার ফোঁটা ছিল এবং প্রত্যেকটার চার্জ ছিল হচ্ছে 1.5 কুলম্ব করে, এবং সবগুলোকে কম্বাইন করে তুমি একটা বড় ফোঁটা নির্ণয় করেছো, এ কারণে বড় যে ফোঁটাটার চার্জ হবে সেটা হবে কি? 70টা ছোট ফোঁটার চার্জের সমান। তাহলে 70 × 1.5 দ্বারা যদি গুণ করি, তাহলে সম্পূর্ণ চার্জটি পেয়ে যাব বড় ফোঁটার। তাহলে কত আসবে? এটি আসছে হচ্ছে 105 কুলম্ব। চার্জ বের হয়ে গেল। তোমাকে এক্সট্রা একটা জিনিস বের করতে হবে যে বড় ফোঁটাটার ব্যাসার্ধটা কত। কারণ 70 তুমি ছোট ফোঁটা যাদের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার করে, তাদেরকে তুমি একত্রিত করেছো করে একটা বড় ফোঁটা নির্ণয় করছো। তো ধরলাম যে প্রত্যেকটা এক একটা ছোট ফোঁটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে স্মলার। তো এরকম হচ্ছে হাজার হাজার না, সরি, 70টা তুমি হচ্ছে একসাথে কম্বাইন করে কি করলা? একটা বড় ফোঁটায় রূপান্তর করলা। তাহলে এর ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিয়েছি। তাহলে এই ছোট যেটা তার আয়তন কত? তার আয়তন হচ্ছে 4/3 স্মল আর কিউব। বাট এখানে আছে কটা টোটাল? 70টা আছে। তাহলে 70 ইন্টু যদি এই একটার আয়তন গুণ করি, এক একটার আয়তন এটা, এর সাথে 70 গুণ করলে টোটাল যে বড়টা হবে তার আয়তনের সমান হওয়া উচিত। তাহলে 4/3 ক্যাপিটাল আর কিউব। 4/3 কেটে যাচ্ছে। তো এখান থেকে আর সমান আসবে, তুমি যদি এখানে কিউব রুট করে দাও তাহলে এখানে হবে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে দেওয়া ছিল 8 সেন্টিমিটার, তার মানে 0.08, আর এটা কিউব রুট হয়ে যাবে 70 এর উপরে 70।
তো এটা তো কেটেই যাবে আলটিমেটলি, কিউব রুট আর কিউব, এই কারণে আমি কোনো পাওয়ার দিলাম না এখানে। তো আর এর যে ভ্যালুটি আসছে আমার 0.33 মিটার। সবগুলো ভ্যালু বসিয়ে দাও। 9 × 10⁹, কিউ হচ্ছে 105 এবং আর এর ভ্যালু তো আমরা বের করলাম 0.33। আমি যদি ক্যালকুলেট করি এটি আসছে 2.86 10⁻12 ভোল্ট। আনসার হবে তাহলে এ নাম্বারটা। আশা করি বোঝা গেছে যে আমরা কীভাবে করলাম। চলে আসি আমরা 16 নম্বর প্রশ্নে। এটিতে বলা কি দেখি, 600 ওহম রোধের একটি বৈদ্যুতিক চুল্লি 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত আছে। কত সময়ে এর দ্বারা 1.2 কেজি পানির উষ্ণতা 22 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠবে। ধরে নাও সমস্ত শক্তি পানিকে উত্তপ্ত করছে, এটা ধরে নিয়ে আমাকে ম্যাথটা করতে হবে। তো রোধের ক্ষেত্রে হিটের আমরা তো সূত্র জানি, যেখানে ভোল্টেজ এবং হচ্ছে যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে হিটের সূত্র কি? হিটের সূত্র হচ্ছে v²/r ইন্টু হচ্ছে টি। আবার তাপগতিবিদ্যা থেকে আমরা দেখেছি হিটের সূত্র কি? ms ডেল্টা থেটা। তো এই দুইটা সূত্রকে জাস্ট একসাথে কম্বাইন করলেই হয়ে যায়। কম্বাইন করে দাও, ম্যাথ শেষ। v এর ভ্যালু হচ্ছে 220, 220 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে r মানে 600 ইন্টু টাইম, এটা তোমাকে বের করতে বলা হয়েছে m 1.2, পানির ক্ষেত্রে এটা তো বলাই আছে 4200, না বলা থাকলেও সমস্যা নেই, মুখস্থ আসলে ক্যালোরি দেওয়া এবং জুলের সাথে কনভার্সন দেওয়া, এত কিছু দেওয়ার দরকার নেই, মুখস্থ মান বসিয়ে দিও তাহলেই হবে। ডেল্টা থেটা, তো ডেল থেটা কত? 100 মাইনাস 22, কারণ 22 থেকে তুমি 100-এ যাবা এই কারণে। তো টোটাল যদি আমি ক্যালকুলেট করি, আমার যে টাইমের ভ্যালুটি আসছে সেটি হচ্ছে 487.33 সেকেন্ড। বাট তোমার এখানে মিনিটে কনভার্ট করা আছে, তাহলে 60 দ্বারা ভাগ করে নাও, আমার আসছে 8 মিনিট 7.33 সেকেন্ড। এটা আনসার। তো আনসার হবে তোমার ই অপশন, 8 মিনিট 7.3 সেকেন্ড। 17 নম্বর, এটা আরেকটা চলতরুতির ম্যাথ। জুলকারনাইন সাহেবের বাড়িতে প্রতিটি 800 ওহমের 10টি বাতি, প্রতিটি 60 ওয়াটের 3টি পাখা, 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর এবং 1 হর্স পাওয়ারের একটি পাম্প আছে। দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টা চলে, প্রতিটি পাখা 10 ঘন্টা চলে, রেফ্রিজারেটর 2 ঘন্টা চলে এবং পাম্প হচ্ছে 1.5 ঘন্টা চলে। 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি 5.75 টাকা হয়, তাহলে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত? এখানে ভোল্টেজও দেওয়া আছে, লাইনের ভোল্টেজ। জানুয়ারি মাস মানে এটা বোঝানোর জন্য যে 31 ডেজ তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? 31 ডেজ। তো আমরা কি জানি টোটাল ইউনিট হিসাব করা হয় কীভাবে? টোটাল ইউনিট হিসাব করা হয় কিলোওয়াট আওয়ারে, এবং টোটাল ইউনিটের সাথে যদি ইউনিটের যে প্রাইসটা 5.75 গুণ দিয়ে দাও, তাহলে টোটাল টাকাটা বের হয়ে আসবে। তো আমি একবারে বের করবো এক লাইনে, ইলেকট্রিসিটি বিল। আমি যেটা করব সেটা হচ্ছে সবাইকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব, করে ওই 5.75 দ্বারা গুণ করব, সাথে 31 ডেজ, যেহেতু ওভারঅল মান্থলি বের করতে বলেছে তাই। তো প্রথম হচ্ছে এখানে এই পাখাটার ওয়াটেজ দেওয়া নাই, ইয়ে দেওয়া আছে তোমার রোদ দেওয়া, সরি বাল্বটার বাতিটির, কিন্তু ভোল্ট তো লাইনের ভোল্টেজ দেওয়া আছে। তাহলে 220 ভোল্ট এবং রোদ যদি দেওয়া থাকে, কি আমরা কি জানি? v²/r, এটা মানে হচ্ছে পাওয়ার। তাহলে v²/r করে ফেলি। v² হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর কত? 800 ওহম, v²/r। তো এটা কি হলো? এটা তোমার হচ্ছে ওয়াট হলো, তাই না? ওয়াটকে আবার কিলোওয়াট বানাতে হবে, তো এরকম তো সবাইকে আমাকে কিলোওয়াট বানাতে হবে। তো এক কাজ করি, কিলোওয়াট বানানোর জন্য কী করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো সবাইকে 1000 দিয়ে পরে ভাগ দিই লাস্টের দিকে। তারপর হতো v²/800, এটা হচ্ছে আমার ক্ষমতা আসলো ওয়াটে। বাট আমার ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার। এখন এটা কত ঘন্টা চলে সেটা আমাকে দেখতে হবে। তো এরকম কিন্তু 10টা বাতি আছে, তাই না? তাহলে একটা বাতির জন্য ক্ষমতা এটা, এরকম 10টা বাতির জন্য ক্ষমতা কত? এটা ইন্টু 10, তাহলে 10টা বাতির ক্ষমতা পেয়ে গেলাম। এবং 10টা বাতি গড়ে হচ্ছে 4 ঘন্টা করে চলে, তাহলে একে আবার 4 দ্বারা গুণ দিতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? প্রথমে এটা দিয়ে হচ্ছে পাওয়ার বের করলা,
পাওয়ারের সাথে হচ্ছে তুমি 4 × 10 গুণ করলে, কারণ 10টা লাইট ছিল এবং প্রত্যেকটা লাইট হচ্ছে গড়ে 4 আওয়ার করে চলে, তাহলে এটা লাইটের জন্য কতটুকু কিলোওয়াট আওয়ার বা ইউনিট সেটা বের হয়ে আসলো। দেন একই রকমভাবে পরেরটা 60 ওয়াটের 3টি পাখা, তাহলে 60 ওয়াট এসে 3টি পাখা হচ্ছে টোটাল পাখার ওয়াট, এবং এটা কত ঘন্টা করে চলে পাখাটা? 10 ঘন্টা করে চলে, তাহলে এর সাথে আবার 10 দ্বারা গুণ, প্লাস আর কি আছে 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর, তাহলে 100 ওয়াট একটি, তাহলে 1 তো গুণ করার দরকার নেই, একটি রেফ্রিজারেটর, এবং রেফ্রিজারেটর গড়ে 2 ঘন্টা চলে, তাহলে 100 × 2 প্লাস 746, কারণ এইচপিতে দেওয়া আছে, আমাকে ওয়াটে লাগবে, তাহলে হর্স পাওয়ার মানে হচ্ছে 746, তাহলে এত ওয়াটের একটা পাম্প আছে এবং সে 1 ঘন্টা 30 মিনিট চলে। বাট 1 ঘন্টা 30 মিনিট মানে তো তুমি আর 1.3 লিখবে না, তাই না? 1 ঘন্টা 30 মিনিট মানে কেউ 1.5 ঘন্টা, 1.5 লিখতে হবে, এটা ভুল ভুল করে অনেকে, 1.5 লিখতে হবে এখানে। তো এটা হচ্ছে তোমার কী বের হলো? এটা কিন্তু তোমার বের হলো ওয়াট আওয়ারে, কারণ তুমি এখন কিলোওয়াট কিন্তু করোনি। তো তুমি যদি কিলোওয়াট করতে চাও কি করতে হবে? এই সম্পূর্ণ যে ভ্যালুটি আসলো তাকে আবার 100 দ্বারা ভাগ করতে হবে। আমি এক কাজ করি, এটা আমার সুবিধার জন্য লেখাটাকে একটু ছোট করে নিই, তাহলে সাইডে একটু লিখতে পারবো। একটু ছোটো করে এটাকে উপরে উঠিয়ে দিই, কারণ এটা ওয়াট হলো, তাই তো? এই ওয়াটের যে ভ্যালুটি বের হবে সেটা সম্পূর্ণটাকে আমি করবো কি 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে গেল কি কিলোওয়াট আওয়ার। দেখো প্রত্যেকটা ওয়াট আওয়ার ছিল, আমি 1000 দিয়ে ভাগ করলাম, কিলোওয়াট আওয়ার হয়ে গেল। তাহলে এটা বের হলো কি দৈনিক যে কতটুকু তোমার কিলোওয়াট আওয়ার বা ইউনিট খরচ হয় সেটা। আর তোমার জানুয়ারি মাসে বের করতে বলেছে, তো তার সাথে তুমি 31 যদি গুণ দাও তাহলে বের হবে জানুয়ারি মাসে কত ইউনিট খরচ করেছো, এবং 1 ইউনিটের বিল হচ্ছে 5.75, এটা দ্বারা যদি গুণ দাও তাহলে টোটাল যে ইলেকট্রিসিটি বিলটা তোমার সেটা বের হয়ে আসবে। তো আমার একবারে বের হচ্ছে 987.33। তো আমি রিকমেন্ড করব তোমরা এইসব ম্যাথ করতে করতে এমন পাকা হয়ে যাও যাতে করে এটা লিখাও না লাগে, তুমি ক্যালকুলেটরেই শুধুমাত্র করতে পারো, বাট একটু মাথা ঠান্ডা রেখে, কারণ একটা সামান্য ভুল হলেই কিন্তু আনসার অন্য রকম চলে আসবে। তাহলে 987 আনসার হচ্ছে এটা, 987.326 টাকা, এটা আনসার। চলে আসি হচ্ছে 18 নম্বরে। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, পর্দা থেকে চির দূরত্ব হচ্ছে 1.5, চিরের মধ্যবর্তী দূরত্ব মানে এ এর ভ্যালু দেওয়া আছে, এটা ডি পর্দার দূরত্ব দেওয়া আছে। বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে ডোরার দূরত্ব হচ্ছে 6.5 মিলিমিটার, এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করলে ডোরার প্রস্থ কত হবে নির্ণয় করতে বলেছে। ম্যাথটা খুবই সহজ, কিন্তু 3টা স্টেপের আর কি, একটু সময় লাগবে, এটাই অসুবিধা। প্রথম যেটা সেটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করা হচ্ছে এখানে, এবং উজ্জ্বল ডোরা নিয়ে কথা বলা হচ্ছে, তার মধ্যে অষ্টম ডোরার দূরত্ব দেওয়া। যেহেতু উজ্জ্বল ডোরা, তার মানে উজ্জ্বল ডোরার জন্য সূত্র কি? x সমান n ল্যামডা টি বাই এ। এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমার ল্যামডার ভ্যালুটা বের করা, এবং এই যে জিনিসটা এটা কিন্তু বায়ু মাধ্যমে করা হচ্ছে, তাহলে ল্যামডার যে ভ্যালুটি বের হবে সেটা আসলে এয়ারের ল্যামডা এ লিখি আমি, মানে এখানে যেহেতু পানির কথা বলা আছে পরে, তাহলে বাতাস মাধ্যমে ল্যামডার দূরত্বটা আমার বের হবে এখান থেকে। এক্স এর ভ্যালু কত? 6.5 মিলিমিটার বলা এখানে, তাহলে 6.5 × 10⁻³ এন মানে হচ্ছে 8, কারণ অষ্টম উজ্জ্বল ডোরার কথা বলা হচ্ছে, 8 ল্যামডা এ আমি বের করতে চাচ্ছি। পর্দার দূরত্ব হচ্ছে 1.5, এবং চিরদ্বয়ের মধ্যে দূরত্ব 0.4 × 10⁻³ এটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে বায়ু মাধ্যমে আমার ল্যামডা বের হয়ে আসবে। বায়ু মাধ্যমে আমার ল্যামডাটা বের হচ্ছে 2.167 × 10⁻⁷ এত মিটার, এটা ল্যামডা বের হলো। এখন একে তুমি করবা কি, একে হচ্ছে পানির মধ্যে স্থাপন করবা। তো আমরা জানি যে কখনই যদি মাধ্যম চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে আলো নিয়ে আমি কাজ করছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর কারণটা কি? কারণ হচ্ছে তুমি যখন বাতাস থেকে পানিতে যখন আলোটি প্রবেশ করবে তখন কিন্তু তার যে প্রতিসরণাঙ্ক তার সাপেক্ষে এটা আলোর বেগটা চেঞ্জ হয়ে যায়, এবং আলোর বেগ চেঞ্জ হলে কারেসপন্ডিং যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য সেটা চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা কি ছিল? mu/w যদি হয় তাহলে CA/CW, অর্থাৎ আলোর বেগ এ মাধ্যমে ডিভাইডেড বাই আলোর বেগ ওয়াটার মাধ্যমে, এয়ার ভার্সেস ওয়াটার যে ডিফারেন্সটা সেটা, এবং সি সমান আমরা কি জানি এফ ল্যামডা, তাই তো? আলোর বেগ সমান এফ ইন্টু ল্যামডা, তাহলে এফ আর এফ কেটে আলটিমেটলি এটা আসবে। তো সেখান থেকে আমি ল্যামডা ডাব্লিউটা বের করতে পারি। পানিতে কত হবে অ্যাকচুয়ালি? mu/w ভ্যালু দেওয়া আছে 4/3,
এখানে ল্যামডা এ পেয়ে গেলাম 2.167 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে ল্যামডা ডাব্লিউ এর ভ্যালু বের হচ্ছে, কত বের হচ্ছে দেখি, 1.625 10⁻⁻7 মিটার। তো তোমার ল্যামডা ডাব্লিউ ওয়াটার মাধ্যমে তোমার ল্যামডার ভ্যালু বের হয়ে গেল। তো ওয়াটার মাধ্যমে যেহেতু ল্যামডা তুমি পেয়ে গেছো, তাহলে এখন তুমি কিন্তু চাইলেই ডোরা প্রস্থ বের করতে পারবা ওই পানি মাধ্যমে। তো ডোরা প্রস্থের সূত্রটা কি ছিল? ডোরা প্রস্থের সূত্র ছিল হচ্ছে ল্যামডা ডি বাই এ, এতটুকু। তো এখানে যেহেতু পানি মাধ্যমে, তাহলে ল্যামডা ডাব্লিউ ইউজ করতে হবে আমাকে। তো ল্যামডা ডি বাই এ, সরি ডোরা প্রস্থ এ ছিল না, 2a ছিল, এটা তো ডোরার ব্যবধান ছিল, এটা ডেল এক্স, তাই না? তাহলে ডেল এক্স মানে কি, ল্যামডা ডাব্লিউ কত, 1.625 ইন্টু 10⁻⁻7, ডি হচ্ছে 1.5 এবং এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻3 মিটারকে মিলিমিটার করলে দেখো কত আনসার আসে, সেটাই হবে তোমার উত্তর। আমার আসছে 3.047 10⁻⁻3। তো 3.047 এখানে কোথাও নাই। এক কাজ করি তাহলে, আরেকবার একটু ক্যালকুলেট করে দেখি যে কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা, ক্যালকুলেট করে দেখলাম আসলে আমি একটু ভুল করেছি, 10⁻⁻3 না, বরং -4 হবে অ্যাকচুয়ালি। তো এখানে এটাও নাই, বাট কাছাকাছি আনসার আছে, 3.047 না থাকলেও 3.05 আছে আর কি, একটা আছে, এটা হবে আনসার তোমার। তো হয়তো বা কোনো একটা জায়গায়ও তারা পয়েন্ট কম বা বেশি নিয়েছে, এখানে আমি 2.167 নিয়েছি, তো ওরা হয়তো বা 17 নিয়েছিল, এই কারণে হতে পারে, অনেক কারণ হতে পারে, বাট পয়েন্টের পর ম্যাটার করে না খুব একটা, এটা এমনিতে অনেক নেগলিজিবল ভ্যালু। তো এর কাছাকাছি যেটা আনসার সেটা হচ্ছে আমি দাগিয়ে দেব, ঠিক আছে। চলে আসি আমার পরবর্তী প্রশ্নে, 19 নম্বর। এই প্রশ্নে বলা হয়েছে কোনো অপবর্তন গ্রেটিংয়ের প্রতি ইঞ্চিতে 15,000 রেখা আছে, এর ভেতর দিয়ে 5,500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো অতিক্রম করলে প্রথম এবং তৃতীয় চরমের অপবর্তন কোণের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথম ক্রম এবং তৃতীয় ক্রম, তো এর জন্য আমরা অপবর্তন গ্রেটিংয়ে যে সূত্র সেটা ইউজ করব, ডি সাইন থিটা সমান এন ল্যামডা, কারণ কি এটা প্রথম ক্রম চরম বলা হয়েছে, তাই না? তো চরমের জন্য আমরা জানি এন ল্যামডা হয়। তো এখানে ডি এর ভ্যালু দেওয়া নাই, ডিটাকে আমরা চাইলে কি 1/n লিখতে পারি, দাগ সংখ্যা, তাহলে ডি সাইন থিটা সমান এন ল্যামডা হবে। তো এখান থেকে থিটার সমান আমি বলতে পারি কি সাইন ইনভার্স এন এন ল্যামডা। তো এখানে একবার এন এর ভ্যালু 1 বসাবো, একবার এন এর ভ্যালু 3 বসাবো, এটাই। বাট তার আগে সমস্যা হচ্ছে তোমার এই ইঞ্চিতে দেওয়া আছে, বাট আমরা এন সমান কি জানি, প্রত্যেক মিটারে, তাই না? প্রত্যেক মিটারে কতগুলো আছে? তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে 1 ইঞ্চি সমান কত মিটার। তো এটা সবারই আসলে হঠাৎ করে মনে আসার চান্স কম, যদি আগে থেকে না মনে থাকে। তো আমরা জানি যে 1 ইঞ্চি সমান অ্যাকচুয়ালি 2.54 সেন্টিমিটার, এরকম একটা জিনিস আমরা ছোটোবেলায় পড়েছিলাম, বা উল্টাভাবেই পড়েছিলাম যে 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চ। তো এভাবে পড়লেও হয়। তো যাই হোক, আমি এক কাজ করলাম, এভাবে করে নিলাম। তো সেখান থেকে এটাকে আমি কি বলতে পারি, 0.0254 মিটার করে নিলাম। ইঞ্চিকে মিটার যখন করে নিব তখন জিনিসের সুবিধা হবে। তো 1 ইঞ্চিতে এত, তাহলে 1 মিটারে কত, ওই কি নিয়ম, তাহলে এন সমান কত আসবে, এন সমান আসবে 15,000কে এটা দ্বারা ভাগ করে দাও, 0.254 দ্বারা ভাগ করে দাও, তাহলে প্রত্যেক মিটারে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা চলে আসবে, দাগ সংখ্যা কত। তো আমি এনের মান বের করছি না, আমি ডিরেক্ট এখানে বসিয়ে দেবো, তাহলে হচ্ছে এই এনের মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। সেটা তো প্রথমে হচ্ছে স্মল এন এর ভ্যালু ক নাম্বার 1 নাম্বার এবং তৃতীয় চরমের জন্য এন এর মান যদি 1 বসাও তাহলে কত আসবে দেখি, থিটা 1 বলি এটাকে আমি, এন এর মান 1 বসলে থিটা 1, আমি একবারে ক্যালকুলেট করে বসিয়ে দিচ্ছি, এটা আমার আসে 18.95 ডিগ্রি। সিমিলারলি তুমি যদি এন এর মান এখানে 3 বসাও এই জায়গায়, আর ক্যাপিটাল এন তো বের করলামই, নাম্বার সংখ্যা, দাগ সংখ্যা, ল্যামডা তো প্রশ্নে বলাই আছে 5,500 অ্যাংস্ট্রম। তো সেখান থেকে থিটা 2 আমার বের হয়েছে 77.01 ডিগ্রি। আমাকে বের করতে বলছে অপবর্তন কোণের পার্থক্য কত, তাহলে ডেল্টা থিটা সমান 77.01 - 18.95
এটি আসছে 58.06 ডিগ্রি। এর কাছাকাছি যেটা আনসার সেটাই উত্তর তোমার ডি নাম্বার অপশন 58 ডিগ্রি। শেষ এই ম্যাথ। পরবর্তী প্রশ্ন 20 নম্বর। তো সবচেয়ে ইজি কোয়েশ্চেন, খুবই করতে করতে বড় হয়েছে। একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূন্যচারে চলে যায় এবং 60 বছর পর চলে আসে, তাহলে তার বয়স কত? আমরা সূত্র জানি কি, টি সমান টি নট রুট ওভার 1/v²/c²। তো এখান থেকে টি নট সমান বের করতে হবে। টি হচ্ছে কতক্ষণ সে ছিল বাইরে, 60 ইয়ার্স ছিল, তাহলে টি হচ্ছে 60 ইন্টু রুট ওভার 1 মাইনাস v/c² একবার করে দাও। ভি হচ্ছে 1.8 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸। 10⁸ না লিখলেও হতো, কারণ আলটিমেটলি কেটেই যেত। তো এখান থেকে বের হবে সে কত বছর বাইরে ছিল, 48 ইয়ার্স। তাহলে বর্তমান বয়স কত? সে 35 বছর বয়সে সে বের হয়েছিল এবং আলটিমেটলি পৃথিবীর সাপেক্ষে হিসাব করলে তার 48 ইয়ার্স হতো। তাহলে আলটিমেটলি টোটাল যোগ করলে তার বয়স হওয়া উচিত 83 ইয়ার্স, যেটা হচ্ছে বি নাম্বার অপশন। এটা হচ্ছে আনসার। 21 নম্বর। 6600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ বেরিয়াম অক্সাইডের একটি স্তরের উপর 3 ইন্টু 10⁻⁸ ওয়াট হারে আপতিত হচ্ছে। প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। মনে করো বেরিয়াম অক্সাইডের উপর আপতিত প্রত্যেকটি ফোটন ফটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে। তো ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে এখানে দিয়েছে। আলটিমেটলি ফটো ইলেকট্রিক ক্রিয়ার আমরা সূত্র কি জানতাম, যদি হচ্ছে অনেকগুলো সংখ্যক অসংখ্য হচ্ছে ফটো ইলেকট্রন একটা ধাতু থেকে নির্গত হয়, তাহলে এন সংখ্যক প্রত্যেকটা এক একটা যদি ফোটন নির্গত হয় তার শক্তি কত? ই সমান এইচ এফ। তাহলে এন সংখ্যক যদি নির্গত হতো তাহলে টোটাল শক্তি কত হইতো? এন এইচ এফ। তো তোমাকে এটাই বের করতে বলেছে যে এন এর ভ্যালুটি কত, তাই না? এটি বের করতে বলা হয়েছে। বাট এফ তো প্রশ্নে দেওয়া নেই, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা কি জানি, এফ সমান হচ্ছে c/λ। তাহলে আমি এফের পরিবর্তে c/λ বলতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার এনার্জির ইকুয়েশন। তো এই পরিমাণ শক্তি আসলে এন সংখ্যক ফোটনের হবে যদি সেই ফোটনটা ব্যারিয়াম অক্সাইডের একটা স্তরের উপর পড়ে, এবং সেখান থেকে কি পরিমাণ কারেন্ট উৎপন্ন হচ্ছে তার যে পাওয়ারটা, সে পাওয়ার কিন্তু দেওয়া আছে। তার কত ক্ষমতা? 3 ইন্টু 10⁻⁸ এই পরিমাণ ওয়াট সে বিকিরণ করছে। বাট আমার তো শক্তি দেওয়া, শক্তি থেকে ওয়াট বের করবো কীভাবে? আমি আজকেই হচ্ছে একটা ম্যাথে বলেছিলাম তোমাদেরকে, পাওয়ারের একটা ম্যাথ ছিল, সেটা পাওয়ার সমান আমরা কী জানি, W/T। বাট অ্যাকচুয়ালি পাওয়ারের সংজ্ঞাটা কি? কাজ বাই সময় সবসময় না, সেটা শক্তি বাই সময় হতে পারে। তো ডাব্লিউ এর পরিবর্তে তুমি যদি ইও লেখো কোনো চেঞ্জ আসবে না, কারণ আলটিমেটলি কাজ এবং শক্তি দুইটা সিমিলার জিনিস, শুধুমাত্র তাদের সংজ্ঞাটা আলাদা, তাদেরকে রিপ্রেজেন্ট করা হয় আলাদাভাবে, বাট দুইটা সেম জিনিস মিন করে। এক কাজ করি, ই এর পরিবর্তে বসিয়ে দিতে হলে NHC/λ, NHC/λ ইন্টু টি। তো এখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে এন সমান কত আসবে? P⁻T ডিভাইডেড বাই HC। পি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁻⁸। ল্যামডা কত? 6600 ইন্টু 10⁻⁻10। টি কত? প্রত্যেক সেকেন্ডে বলা হয়েছে, তার মানে 1 সেকেন্ডে টি সমান 1। H2 মুখস্থ ভ্যালু তোমার 6.626 বা 6.63 10⁻34, এবং সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸। যদি ক্যালকুলেট করি বের হয়ে আসবে, আমার বের হচ্ছে 9.95 10⁻10 এতটি। তো এটাই হবে আনসার। এটা যেটা অপশন সেটাই আনসার। বাট আনফর্চুনেটলি এখানে কোনো আনসার দেয়া নাই। এখানে তোমার 10⁻10 লেভেলের কোনো কিছুই দেওয়া নেই। সো এটা স্কিপ করতে হবে তোমাদেরকে। এটা আমার মনে হচ্ছে আনসার নাই, এটা নিয়ম এটাই হওয়া উচিত। এরকম মাঝে মাঝে প্রশ্নে ভুল থাকতে পারে, এটা ভুল মনে হচ্ছে, স্কিপ করে দেওয়া। যদি প্রশ্ন ভুল থাকে আশা করা যায় যে তোমাদেরকে সেটা মার্কস ফ্রিতে দিয়ে দিবে যদি তোমরা স্কিপ করে যাও। বাট মনে করো তুমি হচ্ছে প্রশ্ন ভুল আছে, বাট তুমি আন্দাজে কোনো একটা দাগিয়ে দিয়েছ, সেই ক্ষেত্রে মার্কস নাও পেতে পারো। তো সাবধান, কখনো যদি ভুল আনসার থাকে বা মনে হয় যে তুমি পারছো না, কপাল ভালো থাকলে স্কিপ করার জন্য তুমি হয়তো বা নাম্বার পেয়ে যাবা। 22 নম্বর। পারমাণবিক দুর্ঘটনার ফলে কোনো একটি কক্ষে 20 ডেজ অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেলো যে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি।
কতদিন পর ঘরটি নিরাপদে ব্যবহার করা যাবে। তো এটা সূত্র তো আমরা জানি, n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কল্পনা করি আমরা, যেহেতু তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করে গিয়েছে অলরেডি, তাহলে আমি ধরে নেই তোমার n হচ্ছে যখন স্বাভাবিক ছিল। তো স্বাভাবিক যে মানটা হবে n, তো সেই মানটা কি আদিতে যতটুকু প্রবেশ করে গিয়েছে তার থেকে 70 গুণ বেশি না? এনটাই তুমি ধরো হচ্ছে স্বাভাবিক, যে স্বাভাবিকে আসতে কত সময় লাগবে সেটাই তো বের করতে বলেছে আমার। তাহলে এন নট আদি অবস্থায় কতটুকু ছিল? স্বাভাবিকের থেকে 70 গুণ বেশি। এটাই তো বলা হচ্ছে যে স্বাভাবিক মাত্রার থেকে 70 গুণ বেশি বিকিরণ প্রবেশ করে যায়। তাহলে এক কাজ করি, আমি এনকে এন রেখে দিই, আর এন নটের পরিবর্তে আমি 70 এন বসিয়ে দিই ই টু দি পাওয়ার ল্যামডা। বাট ল্যামডার মান জানি না, ল্যামডার মান না জানা থাকলেও আমরা একটা সূত্র জানি, ল্যামডা সমান 0.693 বা লন 2 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফ মানে কি? অর্ধায়ু। অর্ধায়ু দেওয়া আছে 20 ডেজ, তাহলে ল্যামডার পরিবর্তে 0.693 ডিভাইডেড বাই 20 বসিয়ে দেবো, টাইম বের হয়ে আসবে। কিছু করতে হবে, এন কেটে যাবে, এটা বেশি ট্রান্সফার হয়ে যাবে, ইটাকে বেশি ট্রান্সফার করলে কি লন হয়ে যায়, হিসাব করলে হয়ে যাচ্ছে। আমি এত কিছু বোঝাচ্ছি না, টি এর ভ্যালু শুধুমাত্র ক্যালকুলেট করতে পারলেই হবে। এরপরেও যদি ক্যালকুলেট করতে কারো অসুবিধা হয় আমাকে জানাবে। আমার বের হয়েছে 122.6, যেহেতু ডেথ এককে দেওয়া ছিল, এটা ডে এককেই বের হবে 122, তার মানে অপশন ডি। 23 নম্বর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হবে। 1 বছর পরে 1 মোল জ্বালানি হতে 9.27 ইন্টু 10⁻11টি পরমাণু ক্ষয় হয়ে যায়। একটি ফিশন হতে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি যদি পাওয়া যায়, তাহলে উক্ত বিদ্যুৎ কেন্দ্রে 1 বছরে কি পরিমাণ জ্বালানি খরচ হবে? তো এই টাইপের সিমিলার টাইপের একটা ম্যাথ কিন্তু বইয়ের 23-24 এসেছিল। আমি ওখানকার যে প্রশ্নটা, সেখানে কিন্তু সলভ ভিডিও আমি দেখিয়েছি যে কীভাবে এটা সলভ করা যায়। বইটার ওই প্রশ্নটা হুবহু সেম না, বাট অনেকটাই সেম বলবো আমি, কারণ অলমোস্ট অনেক সেম টাইপেরই অনেকটা। তো সেইভাবেই করব। এখানে প্রথমে আমাকে দেখতে হবে যে এই ইউরেনিয়াম 235 যদি হচ্ছে আমি 1 বছর চালাই এই প্ল্যানটা, তাহলে কি পরিমাণ আসলে আমার পরমাণু লাগবে সেটা আমাকে বের করতে হবে আগে, কি এবং সেই পরমাণু থেকে আমরা বের করব তার ওজন কত হওয়া উচিত, ঠিক আছে, কত কেজি লাগা উচিত। তো আমরা নর্মালভাবে করি, এন মানে হচ্ছে আমি বোঝাচ্ছি যে কতগুলো মোল লাগবে। খেয়াল করো, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 2400 মেগাওয়াট আমি জেনারেট করব ইলেকট্রিসিটি, এবং কতদিন ধরে? টোটাল হচ্ছে 365 দিন, তাই না? 1 বছর ধরে। তো সেটা কীভাবে বের করব যে টোটাল এনার্জিটা কত? তো আমার যেহেতু ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা থেকে শক্তি বের করার রুল কি? একটু আগে বললাম পি সমান ই বাই টি, তাই তো? এনার্জি বাই টি বা কাজ বাই টি, যাই বল না কেন। তাহলে ই সমান কি? ক্ষমতার সাথে টাইম গুণ করতে হবে। তাহলে আমি কতটুকু চাই আর একটা দিয়ে কতটুকু পাওয়া যায়, এই দুটো শক্তি ডিফারেন্স করলেই তো হয়ে যাচ্ছে কয়টা শক্তি পেয়ে যাবো, তাই না? কয়টা তোমার পরমাণু লাগবে এটা বের করলেই তো হয়ে যাচ্ছে। তো একটা যদি ফিশন বিক্রিয়া করে তাহলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়। তাহলে একটার শক্তি কত? 200 মেগা, মেগা মানে 10⁶, আর ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করো 1.6 ইন্টু 10⁻19। তো এই পরিমাণ শক্তি জেনারেট হয় যদি একটা মাত্র ফিশন হয়, অর্থাৎ একটা ইউরেনিয়াম যদি ক্ষয় হয়ে যায় তাহলে, ঠিক আছে? এখন আমি যদি এরকম 2400 মেগাওয়াট তৈরি করতে চাই, তাহলে কতগুলো ক্ষয় করাতে হবে এটা আমার উপরে বসাতে হবে, তাই না? তো আমি চাচ্ছি কত? 2400 মেগাওয়াট। তাহলে এখানে পি ইন্টু টি করি, 2400 মেগাওয়াট। তো 2400কে মেগা করলে 10⁶ হবে, 2400 সাথে 10⁶ গুণ করলে এটা ওয়াটে কনভার্ট হলো। বাট ওয়াট তো রাখা যাবে না, আমার জুলে আনতে হবে। নিচেটা যেহেতু আমি জুলে এনেছি, উপরের টাকা আমাকে জুলে আনতে হবে। তো জুলে আনার জন্য কী করবো? টাইম গুণ করবো, যেহেতু 1 বছর চলবে, তাহলে এর সাথে 365 গুণ করি, তাহলে দিন হয়ে গেল। দিনকে এখন সেকেন্ডে কনভার্ট করব। নর্মাল দিনকে প্রথমে ঘন্টা করো, 24 ঘন্টা, ঘন্টাকে হচ্ছে মিনিট, মিনিটকে হচ্ছে সেকেন্ড। হিসেব করো, চলে আসবে আমাদের নাম্বার অফ মোলস কতগুলো লাগবে। মোলস ঠিক না, নাম্বার অফ পরমাণু, অ্যাটমস। তো 2.365 ইন্টু 10⁻27 এতটি অণু লাগা উচিত
প্রয়োজন হওয়া উচিত পরমাণু, ঠিক আছে, ইউরেনিয়াম পরমাণু। তো এই যে পরমাণু, এখানে আমার মনে হচ্ছে এর কোনো ইউজ নাই, এটা এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো কাজে লাগবে বলে মনে হচ্ছে না, কারণ এখান থেকে তুমি ওজন বের করতে পারবা কীভাবে? আমি ওই প্রশ্নটাতেও বলেছিলাম যে মোল সংখ্যা বের করার দুইটা ওয়ে আছে, তাই না? এটা হচ্ছে W/m, ডাব্লিউ মানে কতটুকু ভর, ডিভাইডেড বাই আণবিক ভর বা পারমাণবিক ভর, অথবা আরেকটা আছে নাম্বার অফ অ্যাটমস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এক মোলের সাথে থাকে এন সংখ্যক, তাহলে যতগুলো মোল যদি বের করতে চাই টোটাল পরমাণুকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলেও হয়ে যাবে। তো এই দুইটাকে আমি কম্বাইন করে ডাব্লিউ সমান কী বলতে পারি? N/Na ইন্টু m। তাহলে n এর মান কত আসলো? 2.365 10⁻27, এটা হচ্ছে n এর ভ্যালু। Na কত? 6.02 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। m মানে হচ্ছে তোমার পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর কত? প্রশ্নেই বলা আছে ইউরেনিয়াম 235 মানে তার ভর কিন্তু কেজিতে লিখলে কত? 0.235, এটা গ্রামে দেওয়া। আমাকে যেহেতু কত কেজিতে অপশন দেওয়া আছে, বের করে ফেলি কত আসে। তো আমি যদি ক্যালকুলেট করি, এটা আমার আসছে 923.2 কেজি। হুবহু আনসার নাই, বাট কাছাকাছি একটা আনসার পাচ্ছি, 921। আমার মতে এটা দাগালেই হয়ে যাবে, এটাই আনসার। দেখো বুঝতে পারা গেছে না। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে, 24 নম্বর। এটা বলা আছে একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরটির নিঃসারক এবং বেস প্রবাহ যথাক্রমে এত। নিঃসারকের প্রবাহ 5 গুণ এবং বেস প্রবাহ যদি 3 গুণ করা হয়, তাহলে ট্রানজিস্টরের প্রবাহ কতটুকু বৃদ্ধি পাবে? প্রবাহ বৃদ্ধি কত? অ্যাকচুয়ালি প্রবাহ লাভ বৃদ্ধি মানে বলা হচ্ছে প্রবাহ লাভ যেটা আছে তোমার, সেটা কতটুকু বৃদ্ধি পাবে সেটা। ওকে, যেহেতু কমন বেস কানেকশন, তার মানে এখানে আমি যদি হিসাব করি, এটা হওয়া উচিত এমন যে প্রথমে এমিটার কারেন্ট দেওয়া আছে প্রথম ক্ষেত্রে, সেটা কত? 5 mA, এবং বেস কারেন্ট দেয়া 0.5 mA। তাহলে অবশ্যই কালেক্টর কারেন্ট কীভাবে বের করতে পারবো আমরা? এমিটার থেকে বেস বিয়োগ করে, এটা হবে 4.5 mA। তো প্রথম ক্ষেত্রে আমি যদি বের করতে চাই যে আমার প্রবাহটা কত, প্রবাহ লাভটা, সেটা হচ্ছে কি IC/IB এই সূত্র দিয়ে হবে। IC/IB বের করলে কত হয়? 4.5 ডিভাইড বাই 0.5, 9 আসছে। কন্ডিশন চেঞ্জ, সেটা কি বলেছে যে যদি নিঃসারকের প্রভাব 5 গুণ করা হয়, তাহলে বর্তমান নিঃসারকের প্রভাব কত? 5 × 5 মানে 25, এবং বেস প্রবাহ 3 গুণ হয়ে যায়। তো বেস প্রবাহ যদি 3 গুণ হয়ে যায়, তাহলে 0.5 × 3 মানে 1.5। তাহলে কালেক্টর কত হবে এখন? এই দুটো বিয়োগ করলে IC/IB 25 পয়েন্ট মাইনাস 1.5, যদি হিসাব করি এটা আসে 23.5। তাহলে বর্তমান B2 কত? IC/IB থেকে 23 ডিভাইডেড বাই 1.5, এটি আসছে 15.67। তো এটি হচ্ছে প্রবাহ। আর প্রবাহ বৃদ্ধি যদি বের করতে বলা হচ্ছে, তাহলে B2 - B1 হওয়া উচিত। 15.67 মাইনাস 9, সো 6.67। এটা আনসার হওয়া উচিত 6.67 প্রভাব বৃদ্ধি। আজকে লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে নিচের চিত্রে সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োড দুটি নি ভোল্টেজ যথাক্রমে 0.7 এবং 0.3 ভোল্ট। 5.5 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? জেনার ডায়োডটা যদি উল্টা করে সংযোগ করা হয়, তাহলে বিভব পার্থক্য কত হবে? চিত্রটা আঁকা হয়নি এখানে আমার, চিত্রটা আমি এঁকে দিই। চিত্রটা ছিল এরকম যে এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, দেন রোধ, দেন হচ্ছে গ্রাউন্ড। ধরলাম এখানে সিলিকন এবং
জার্মেনিয়াম ডায়োড। সিলিকন হচ্ছে 0.7 কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ, এটা হচ্ছে 0.3, এবং এখানে যতটুকু ভোল্ট প্রয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে 12 ভোল্ট। তো সেটা যদি হয় তো সেই ক্ষেত্রে কত হবে কারেন্ট? তো প্রথম কথা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে কত এই রোধটার মধ্য দিয়ে, যদি এটা 5.5 কিলো ওহম হয়। তো আমরা জানি কি, যদি হচ্ছে এটা যেহেতু এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ তো না মানে গ্রাউন্ড আর কি, জিরো নিউট্রাল, এই পজিটিভ থেকে কারেন্টটা প্রবাহিত হতে পারবে কারণ এটা পজিটিভের সাথে পি পার্টটা যুক্ত। এর মানে কি, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াস থাকলে আমরা জানি তড়িৎ প্রবাহিত হবে, এবং তোমার ভোল্টেজের নি ভোল্টেজ পরিমাণ অংশটা এই দুইটা ডায়োডে কিন্তু ড্রপ হয়ে যাবে, কমে যাবে, কমে গিয়ে ফাইনালি এখানে একটু ভোল্টেজ তুমি কম পাবা। কতটুকু কম পাবা? 12 ভোল্ট আসা শুরু করবে, তার মধ্যে 0.7 এখানে নষ্ট হবে, 0.3 এখানে নষ্ট হবে, তার মানে এখানে আস্তে আস্তে তোমার ভোল্টেজ হয়ে যাবে 12 মাইনাস 0.7 মাইনাস 0.3। তো এই পরিমাণ ভোল্টেজ, এবং এখানে তো গ্রাউন্ড, গ্রাউন্ড মানে আমরা কি জানি, জিরো ভোল্টেজ। তাহলে এই পরিমাণ ভোল্টেজ থেকে জিরো যদি বাদ দাও, তাহলে ডিফারেন্স থেকে যদি তুমি ভাগ করো রোধকে, তাহলে হয়ে যাবে আলটিমেটলি সূত্র এটা, আই সমান ভি বাই আর, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ কত 12 দিয়ে শুরু করেছিল, বাট এই দুইটা অতিক্রম করতে করতে তার 0.7 0.3 কমে গেছে অলরেডি, ডিভাইডেড বাই এই যে রোধের মানটা 5.5 ইন্টু 10⁻³ এটা কিলো ওহম যেহেতু দেওয়া আছে, মান বের করি 2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। অপশন যেহেতু মিলি অ্যাম্পিয়ার, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, আর কি বলা, আর বলা হচ্ছে যে জার্মেনিয়াম যে ডায়োডটি আছে সেটা যদি উল্টা করে সংযোগ করে দেওয়া হয়, তাহলে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত এই দুই প্রান্তে। তো জার্মেনিয়াম যদি উল্টা করে দেওয়াই হয়, মনে করো জার্মেনিয়ামকে আমি এখন এইভাবে কানেক্ট করলাম, ঠিক আছে? তো জার্মেনিয়ামকে যখন তুমি উল্টা করে কানেক্ট করবা, এখান থেকে এখান পর্যন্ত পার হতে পারবে, বাট এখানে দিকে তো আটকে যাবে। এটা কারণ কি? কারণ হচ্ছে এটা এখন রিভার্স বায়াসে কানেক্ট। তো কখনো যদি রিভার্স বায়াসে কানেক্টেড থাকে, কারেন্ট কিন্তু প্রবাহিত হতে পারবে না এই ভোল্টেজে। এর জন্য তোমার খুবই হাই পরিমাণ ভোল্টেজ লাগবে, যে তুমি প্রবাহ করতে চাও, চেনার পরিমাণ ভোল্টেজ লাগবে। তো যেহেতু রিভার্স বায়াসে, তার মানে সে কারেন্টটা প্রবাহিত হতে পারবে না, আলটিমেটলি এখানে কোনো ভোল্টেজ আসবেই না। সো এখানে ভোল্টেজ যে যে দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? 0 আসবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে এটা, 2 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স 0 হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তো এখানে আলটিমেটলি ভোল্টেজ কোনো আসতেই পারবে না। এখানে ভোল্টেজ 0, এখানে তো আগে থেকে ভোল্টেজ 0, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0, এই কারণে কোনো রকম কারেন্টও প্রবাহিত হবে না রিভার্স বায়াস থাকার কারণে। তো আনসার হচ্ছে 2.2 মিলি অ্যাম্পিয়ার এবং 0। সো 1 নাম্বার অপশন। তো এই ছিল মোটামুটি তোমার 25টা প্রশ্ন ফিজিক্সে আসা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেও কিছু যদি সমস্যা থাকে, আমার ম্যাথে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং এই প্লেলিস্টে আমরা হচ্ছে এরকম বিগত সালে আসা অনেকগুলো ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো সলভ করব। এরপরেও কারো কোনো কনফিউশন থাকলে তোমরা যে কোনো সময় আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখানে আমরা শেষ করব আজকের এই ভিডিওটা। সবাইকে কেমন লেগেছে এটা অবশ্যই তোমরা জানাবে। ধন্যবাদ সবাইকে।